হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য জিওগ্রাফি থেকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসে আমরা গ্লোব, ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড থেকে ক্লাসটা কনসেপ্ট আমরা দেখে নেব। কনসেপ্টের শেষে আমরা কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নেব। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন অবশ্যই আসে। আর তোমরা যদি টেট ছাড়াও অন্যান্য কম্পিটিটিভ এক্সামও দাও, তাহলেও দেখবে এখানে কিন্তু যে ইন্ডিয়ান জিওগ্রাফি সম্পর্কে থাকে সেখানেও কিন্তু এই চ্যাপ্টারটা তোমরা অবশ্যই পেয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। স্কিপ না করে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের গ্লোব, ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড নিয়ে আর কোনো ডাউট থাকবে না। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। সো প্রথমে আমরা দেখে নেব গ্লোব কি। প্রথমে আমরা গ্লোব দেখব, তারপর ল্যাটিটিউড দেখব, তারপর আমরা লঙ্গিটিউড দেখব। ফার্স্ট রয়েছে গ্লোব অর্থাৎ ভূগোলক। পৃথিবীর ছোট আকৃতির প্রকৃত প্রতিরূপকে বলা হয় ভূগোলক। পৃথিবীর প্রকৃত আকৃতি জিওড হলেও গাণিতিক সুবিধার জন্য পৃথিবীকে একটি সম্পূর্ণ গোলক রূপে কল্পনা করা হয়। ভূগোলকের কাল্পনিক মধ্যরেখাকে অক্ষ বা মেরুরেখা এবং এই গোলকের উত্তর ও দক্ষিণে কাল্পনিক বিন্দুকে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বলা হয়। অর্থাৎ গ্লোবটা কি, দেখো আমরা ছোট থেকে অনেক গ্লোব দেখে এসেছি। পৃথিবীর ছোট একটা আকৃতি, পৃথিবীর ছোট একটা প্রকৃত আকৃতি, একটা প্রতিরূপ রয়েছে, অর্থাৎ একটা মডেল বলতে পারে, একটা মডেল রয়েছে একটা, ওইটাকে বলা হয় কিন্তু গ্লোব বা এটাকে ভূগোলক বলা হয়। পৃথিবীর যে অ্যাকচুয়াল আকৃতিটা সেটা জিওগ্রাফির ভাষায় জিওড বলা হয়। কি বলা হয়? জিওড বলা হয়। কিন্তু আমরা জিওড বললে তো বুঝবো না। ধরো আমরা যখন ক্লাসে গিয়ে পড়াবো, যদি বলি জিওড, বাচ্চারা কিন্তু প্রথম বুঝবে না। তার জন্য আমরা সুবিধার জন্য বা গাণিতিক সুবিধার জন্য কীভাবে টাইম ক্যালকুলেট করতে লাগে, ডিস্টেন্স কোন জায়গায় কতটুকু দূরত্ব রয়েছে, কোন জায়গাতে গরম কোন জায়গাতে ঠান্ডা, এই সব কিছু আমরা যে ক্যালকুলেট করতে গেলে, বার করতে গেলে কিন্তু আমাদের সুবিধার জন্য এটাকে গোলক রূপে আমরা কল্পনা করে থাকি। তার জন্য বলা হয়েছে পৃথিবীর প্রকৃত আকৃতি জিওড। কিন্তু জিওড হলেও গাণিতিক সুবিধার জন্য, ক্যালকুলেশনের জন্য পৃথিবী সম্পূর্ণ এটাকে কী করে গোলক রূপে, একটা গোল রূপে, একটা সার্কেল রূপে ইমাজিন করা হয়, কল্পনা করা হয়। ভূগোলকের কাল্পনিক মধ্যরেখাকে, ভূগোলকের মধ্যে কতগুলি কাল্পনিক রেখা রয়েছে। এই যে গ্লোবের মধ্যে ধরো কাল্পনিক এরকমভাবে এরকম লম্বলম্বিভাবে কতগুলি রেখা রয়েছে। এই যে এক একটা রেখা রয়েছে, এগুলিকে অক্ষরেখা, মেরু রেখা, এগুলি নাম দেওয়া হয়েছে। কি কি নাম দেওয়া হয়েছে সেগুলি আমরা দেখব। এই গোলকের উত্তর দিকে, এই যে অর্থাৎ উত্তর দিকে, নর্থ সাইডে এবং সাউথ সাইডে, উত্তর দক্ষিণে কিছু কাল্পনিক বিন্দু, মানে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু রয়েছে। এই কাল্পনিক বিন্দুকে একটাকে উত্তর মেরু, উত্তর দিকে যেটা রয়েছে সেটাকে উত্তর মেরু বলা হয়, এবং দক্ষিণ দিকে যে বিন্দুটা রয়েছে সেটাকে দক্ষিণ মেরু বলা হয়। ওকে, তো গ্লোব হলো এক কথায় বলতে গেলে পৃথিবীর একটা মডেল বলতে পারো, মানে ছোট একটা আকৃতির প্রকৃত প্রতিরূপ, একটা মডেল, সেটাকে বলা হয় গ্লোব। আর পৃথিবীর প্রকৃত আকৃতি সেটা জিওড বলা হয়, কিন্তু গাণিতিক সুবিধার জন্য এটাকে গোলক রূপে কল্পনা করা হয়। এটাই হলো গ্লোব। তো এখন আমরা আগে দেখে নেব ল্যাটিটিউড, তারপর আমরা দেখব লঙ্গিটিউড। তবে এটা দেখার আগে মাথায় রাখবে, এই যে ল্যাটিটিউড আমরা কেন পড়ি, কেন দরকার? ল্যাটিটিউডের মাধ্যমে আমরা কোন জিনিসটা ফাইন্ড আউট করতে পারি। ল্যাটিটিউডের মাধ্যমে আমরা জানতে পারি কোন জায়গার যে ক্লাইমেট কীরকম, জলবায়ুটা কীরকম, সেটা আমরা জানতে পারি কিসের মাধ্যমে? ল্যাটিটিউডের মাধ্যমে। জলবায়ু কোন জায়গাতে, ধরো কোন জায়গাতে গরম হবে, কোন জায়গাতে ঠান্ডা হবে, কোন জায়গাতে মিডিয়াম থাকবে, সেটা জানতে পারি আমরা ল্যাটিটিউডের মাধ্যমে। তাছাড়া ডিস্টেন্স, দূরত্ব, যে কোন জায়গায় কতটুকু দূরত্বে রয়েছে সেটাও আমরা জানতে পারি ল্যাটিটিউডের মাধ্যমে। তো ল্যাটিটিউডের মাধ্যমে অর্থাৎ যে অক্ষাংশ, এগুলির মাধ্যমে আমরা দূরত্ব এবং জলবায়ুগুলি আমরা জানতে পারি। আর লঙ্গিটিউডের মাধ্যমে আমরা কি ফাইন্ড আউট করব? সময়, টাইম আমরা ফাইন্ড আউট করব কিসের মাধ্যমে? লঙ্গিটিউডের মাধ্যমে। তো প্রথমেই আমরা ল্যাটিটিউডটা দেখে নিই। সো ল্যাটিটিউড অর্থাৎ অক্ষাংশ। এই যে ল্যাটিটিউড বা অক্ষাংশটা কি, আগে তোমাদেরকে আমি একটা পিকচারের সাহায্যে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। ওকে, ধরো এটা হলো আমাদের পৃথিবী। ওকে, এটা হলো আমাদের পৃথিবী। আমাদের যে পৃথিবীটা রয়েছে, পৃথিবীর মধ্যে কতগুলি কাল্পনিক রেখা রয়েছে। আমি যদি তার দিকগুলো দেখি, এটা হলো ওয়েস্ট, ইস্ট, এটা হলো নর্থ, আর এটা হলো সাউথ, চারটা দিক রয়েছে। এখন এগুলির মধ্যে কী রয়েছে? কিছু কাল্পনিক রেখা রয়েছে, কিছু লম্বলম্বীও রয়েছে, কিছু আড়াআড়িভাবে রয়েছে। আর যে ল্যাটিটিউডের পার্ট, অক্ষাংশের যে পার্টটা, সেটা হবে আড়াআড়িভাবে, অর্থাৎ পূর্ব পশ্চিমে বেষ্টনকারী। এরকম করে কতগুলি রেখা রয়েছে, এরকম করে অনেকগুলি রেখা রয়েছে। একদম মাঝখানে যে রেখাটা রয়েছে, এই রেখাটা হলো সবচেয়ে বড়। এটা হলো কি, এটা হলো মানে এই যে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধকে আলাদা করে, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ একদম মাঝখানে যে বড় রেখাটা রয়েছে, এটা কাল্পনিক রেখা। এটাকে বলা হয় নিরক্ষরেখা। এটার কি বলা হয়? নিরক্ষরেখা বলা হয়। এটার মানটা হলো 0 ডিগ্রি। এটা মান কত? এটা মান হলো 0 ডিগ্রি। তো এই যে রেখাগুলি, এটা কিন্তু এরকম না যে এখানে কোনো পৃথিবীর মধ্যে কলম দিয়ে দাগ দেওয়া রয়েছে, এরকম না। এটা হলো কাল্পনিক রেখা, ইমাজিনারি লাইন। আর এই লাইনগুলির মাধ্যমে, এই অক্ষরেখাগুলির মাধ্যমেই কিন্তু আমরা কোনো জায়গায় দূরত্ব বা কোন জায়গাতে গরম, কোন জায়গাতে ঠান্ডা, সেটা আমরা ফাইন্ড আউট করতে পারি।
তো এই যে রেখাগুলি রয়েছে, তো এটা হলো 0 ডিগ্রি। তো এরকম করতে করতে উপর দিকে রয়েছে টোটাল 90টা, নিচের দিকে রয়েছে টোটাল 90টা। তাহলে টোটাল কত হলো 90 প্লাস 90, আর আরেকটা রয়েছে 0 ডিগ্রিটা, তাহলে কত হলো টোটাল হলো 181। তো অক্ষরেখা টোটাল কয়টা রয়েছে 181, 181টি অক্ষরেখা রয়েছে। এখন এই যে অক্ষরেখাগুলি রয়েছে এগুলি কি, এগুলি হলো এক একটা বৃত্ত, এগুলি কি এক একটা বৃত্ত, মানে এটা এরকম না যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, না এটা এরকম না। এখন যদি ধরো তোমরা আমাদের ক্লাস করতে, অফলাইন ক্লাস হতো, তাহলে একটা গ্লোব নিয়ে আমি বোঝাতে পারতাম। বা ধরো তোমরা একটা গ্লোবই নাও, যে এটা তো 2D, 3Dটা নিলেও বুঝতে পারবে, একটা গ্লোব নাও, নিলে দেখবে কি হবে, এটা কিন্তু একটা সার্কেল, এই যে এটা একটা সার্কেল এইভাবে করে ঘুরে আসছে। এই যে রেখাগুলি এগুলি হলো একটা বৃত্ত, এগুলি কি বৃত্ত অর্থাৎ সার্কেল, এই সার্কেল। তার মধ্যে এই নিরক্ষরেখাটা হলো একদম মাঝখানে, এটা হলো সবচেয়ে বড় সার্কেল, মানে গ্রেট সার্কেল, সবচেয়ে বড় বৃত্ত হলো এটা। তো এরকম করে এক একটা রেখা যে 1 ডিগ্রি 2 ডিগ্রি করতে 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 টোটাল হলো 90টা। তো এখানে এই যে এখানে 90, এখানে 90, তো টোটাল হলো 181। তো এরকম এই যে বৃত্তগুলি যত উপর দিকে যাবে আর বা যত নিচে দিকে, যত উত্তর দিকে বা দক্ষিণ দিকে আসবে, তত বেশি বৃত্তগুলি কি হতে থাকবে, বৃত্তগুলি ছোট হতে থাকবে। এই যে বৃত্তগুলি ছোট হতে থাকবে, ছোট হতে 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 একটা সময় এখানে পয়েন্টে পরিণত হবে। আর মনে রাখবে পয়েন্ট মানে কি বিন্দু, বিন্দু কখনো বৃত্ত হতে পারে না, বিন্দু কখনো বৃত্ত হতে পারে না। যদি বলা হয় যে টোটাল অক্ষরেখা কয়টা রয়েছে 181টা, ঠিক আছে, কিন্তু যদি বলা হয় যে টোটাল বৃত্ত কয়টা রয়েছে, তখন কিন্তু 181 হবে না। এই যে পয়েন্টগুলি এগুলি অক্ষরেখার আন্ডারে ধরা হয়, কিন্তু পয়েন্ট কখনো বৃত্ত হয় না। তার জন্য বৃত্ত হলে 181 থেকে 2 মাইনাস করে দেবে, অর্থাৎ 179 হবে। কত 179 হবে বৃত্ত। ওকে, 179 হলো বৃত্ত। তো টোটাল অক্ষরেখা রয়েছে 181, আর টোটাল বৃত্ত হলে সেটা হয়ে যায় 171, কারণ দুইটা এই যে নর্থ পোল আর সাউথ পোলের মধ্যে দুইটা বিন্দু রয়েছে, অর্থাৎ দুইটা পয়েন্ট রয়েছে, আর পয়েন্ট কখনোই বৃত্ত হতে পারে না। ওকে, এই জিনিসটা মাথায় রাখবে। তো এই যে এখন 181টা অক্ষরেখা রয়েছে, এতগুলির নাম মনে রাখা কি সম্ভব? মনে রাখা সম্ভব না, আর মনে রাখার দরকারও নেই। তার মধ্যে আমাদের স্পেসিফিকভাবে কয়েকটা দেখতে লাগবে, যেগুলি দেখবে বইয়ের মধ্যেও কিন্তু সেগুলি আছে, ওইগুলি আমরা দেখে নেব। যেরকম আমি আবার বলে দিচ্ছি, এই যে পৃথিবীটা এত কাল্পনিক রেখা থাকে, কাল্পনিক রেখাগুলি থাকে, এই যে কাল্পনিক রেখাগুলিকে বলা হয় অক্ষরেখা। তার মধ্যে সবচেয়ে মাঝখানে যেটা রয়েছে সবচেয়ে বড় সার্কেলটা, এটা হলো 0 ডিগ্রি, এটার নাম হলো নিরক্ষরেখা। এরকম করে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করতে করতে আবার আরেকটা 23.5 ডিগ্রি, যখন 23.5 ডিগ্রি ওকে উপর দিকে গেলে নর্থ, নিচের দিকে হলে কি হবে সাউথ হবে। ওকে, 23.5 ডিগ্রি নর্থ আর 23.5 ডিগ্রি সাউথ। তো এই যে এটা হলো কি কর্কটক্রান্তি রেখা, এটা হলো মকরক্রান্তি রেখা, আর মাঝখানটা হলো নিরক্ষরেখা। তারপর আবার এরকম 23.5 ডিগ্রি পরে যে 24 25 26 এরকম করতে করতে 66.5 ডিগ্রি নর্থ, আর এখানে হলো 66.5 ডিগ্রি কত হবে সাউথ হবে, সাউথ হবে। তো এটা হলো কি, এটা হলো সুমেরু বৃত্ত, এটা হলো কুমেরু বৃত্ত, আর লাস্টের পয়েন্টটা হলো 90 ডিগ্রি নর্থ আর 90 ডিগ্রি সাউথ। এটা হলো নর্থ পোল বা সাউথ পোল, বা এটাকে উত্তর মেরু দক্ষিণ মেরু বলো, বা এটাকে সুমেরু বিন্দু আর কুমেরু বিন্দু বলতে পারো। এই রেখাগুলো আমাদেরকে মনে রাখতে লাগবে। ওকে, তো আশা করি তোমরা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা লেখাগুলি দেখি। দেখো ল্যাটিটিউড বা অক্ষাংশটা কি, এই যে অক্ষরেখা, পৃথিবী পূর্ব পশ্চিমে বেষ্টনকারী কাল্পনিক বৃত্তাকার ও পরস্পর সমান্তরাল রেখাগুলিকে অক্ষরেখা বলা হয়। এর মধ্যে প্রধান হলো নিরক্ষরেখা। এই যে পৃথিবী রয়েছে, পৃথিবী কি হয় পূর্ব পশ্চিমে, এটা পশ্চিম সাইড, এটা হলো পূর্ব সাইড। পূর্ব পশ্চিমে কতগুলি কাল্পনিক রেখা রয়েছে, আর কাল্পনিক বৃত্তাকার, যে কাল্পনিক বৃত্তাকার রেখা রয়েছে, কারণ আমি আগেই বলেছি এগুলি কি এক একটা বৃত্ত, কিন্তু এই যে ধরো এই রেখাটা রয়েছে, এটা কিন্তু বৃত্ত, এটা ঘুরে কিন্তু আবার এদিকে এসেছে, বৃত্ত হয়েছে। তো এরকম বৃত্তগুলি এদিকে হলো নর্থ, এদিকে হলো সাউথ। যত নর্থের দিকে বা যত সাউথের দিকে আসবে, এগুলি কি হতে থাকবে ছোট হতে থাকবে। এই যে এক একটা কাল্পনিক রেখা রয়েছে, এইগুলিকে বলা হয় অক্ষরেখা। আর এই এতগুলি অক্ষরেখার মধ্যে সবচেয়ে মেইন প্রধান অক্ষরেখাটা হলো নিরক্ষরেখা, একদম মাঝখানে যেটা রয়েছে, যেটা মান 0 ডিগ্রি, আর এটাই হলো সবচেয়ে বড় যে অক্ষরেখা। তো এরকম করতে হতে ছোট হতে হতে লাস্টে পয়েন্টে যায়, তো সেটা হবে 90 ডিগ্রি ও নর্থ, আর নিচের দিকে আসলে 90 ডিগ্রি সাউথ। আর তাছাড়া এই যে নিরক্ষরেখা ছাড়া আরও কিছু রেখা রয়েছে, ইম্পর্টেন্ট রেখা, সেই নামগুলি হলো কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত, এগুলো গুরুত্বপূর্ণ, যেটা আমরা পিকচারের সাথে দেখেছি। আমরা আবার আরও ডিটেলসে দেখে নেব। ওকে, তো আমরা এই পাঁচটা এই যে কয়েকটা আছে, এই নামগুলি আমাদেরকে মনে রাখতে লাগবে। আর তাছাড়া টোটাল অক্ষরেখা রয়েছে 181টা, 181টা নাম মনে রাখা তো পসিবল না, আর এগুলি আমাদের দরকারও নেই। তাছাড়া রয়েছে সুমেরু এবং কুমেরু বিন্দুদ্বয় থেকে সমান দূরে অবস্থিত পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে থাকা বৃহত্তম পূর্ণবৃত্তাকার রেখাকে নিরক্ষরেখা বলে। ওই যে নিরক্ষরেখা মাঝখানেরটা রয়েছে, এটা এই যে সুমেরু বিন্দু, এখানে একটা বিন্দু আর এখানে বিন্দু রয়েছে, সুমেরু বিন্দু আর কুমেরু বিন্দু। সুমেরু বিন্দু আর কুমেরু বিন্দু থেকে একদম সমান, এক্সাক্ট সমান দূরত্বে অবস্থিত একটা রেখা রয়েছে, যেটা পূর্ব থেকে পশ্চিম দিকে বেষ্টন করে রয়েছে। ওইটা হলো সবচেয়ে বৃহত্তম, মানে বৃহত্তম পূর্ণবৃত্তাকার একটা রেখা, সেটাকেই বলা হয়েছে কি নিরক্ষ
রেখা। তো আশা করি তোমরা এই জায়গাটা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা এই জায়গাটা একটু রিপিটে দেখবে, তাহলে আশা করি আর কোনো ডাউট তোমাদের থাকবে না। তারপর আমরা দেখে নেব এই যে নিরক্ষরেখাটা দেখো, সুমেরু এবং কুমেরু বিন্দুদ্বয় থেকে সমান দূরে অবস্থিত এবং পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে থাকা বৃহত্তম পূর্ণবৃত্তাকার রেখাকে নিরক্ষরেখা বলে। নিরক্ষরেখাকে পৃথিবীর সর্ববৃহৎ বৃত্ত বলা হয়। নিরক্ষরেখাকে, যেটা আমরা একটু আগেই দেখলাম, আর মনে রাখবে নিরক্ষরেখাকে পৃথিবীর সবচেয়ে বড় বৃত্ত বলা হয়। তো সর্ববৃহৎ বৃত্ত কোনটাকে বলা হয়? নিরক্ষরেখাকে। নিরক্ষরেখার মান কি? 0 ডিগ্রি। নিরক্ষরেখা দেখো আরো কিছু নাম রয়েছে। নিরক্ষরেখাকে ইংলিশে বলা হয় ইকুয়েটর, বা তার আরেকটা নাম বিষুবরেখা। কি রেখা? বিষুবরেখা, নামটা মনে রাখবে। নিরক্ষরেখা ও পৃথিবীর কেন্দ্রে যে তলের উপর অবস্থিত তাকে নিরক্ষীয় তল বলে। মানে নিরক্ষরেখাটা বা পৃথিবীর যে কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে কি রয়েছে? এই রেখাটা রয়েছে, একদম কেন্দ্রে মিডলে রেখাটা রয়েছে, এই জায়গাটাকে নিরক্ষরেখা বা এটাকে নিরক্ষীয় তলও বলা হয়। এখন দেখো এখানে পিকচার সাহায্যে তোমরা জিনিসটা ভালোভাবে বুঝো। দেখো এখানে পৃথিবীটা রয়েছে, একদম মাঝখানে যে রেখাটা রয়েছে মনে রাখবে পূর্ণবৃত্তাকার। অক্ষরেখার মধ্যে, অক্ষাংশের মধ্যে যে রেখাগুলি আছে এগুলি পূর্ণবৃত্তাকার। একদম মাঝখানে যে রেখাটা রয়েছে এটার মান হলো 0 ডিগ্রি। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় বৃত্ত, আর এটাকে বলা হয় ইকুয়েটর বা নিরক্ষরেখা বলা হয়। উপর দিকে গেলে নর্থ, নিচের দিকে আসলে সাউথ। যত আমরা উত্তর দিকে বা দক্ষিণ দিকে আসি তত বেশি সার্কেলগুলি ছোট হতে থাকবে। ছোট হতে হতে একটা সময় এই যে পয়েন্টে মানে বিন্দুতে পরিণত হবে। একটা হলো 90 ডিগ্রি নর্থ, আর একটা হলো 90 ডিগ্রি সাউথ, বা এটাকে নর্থ পোল সাউথ পোলও বলা হয়, বা উত্তর মেরু দক্ষিণ মেরু। আর আরেকটা নাম মনে রাখবে, সেটা হলো সুমেরু বিন্দু আর কুমেরু বিন্দু। উপরেরটা হলো সুমেরু, নিচেরটা হলো কুমেরু। সুমেরু বিন্দু, কুমেরু বিন্দু বলা হয়। তাছাড়া দেখো 23.5 ডিগ্রি নর্থে রয়েছে কর্কটক্রান্তি রেখা, বা এটাকে ট্রপিক অফ ক্যান্সারও বলা হয়। আর এটার মাঝখানে, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার মাঝখান দিয়ে গেছে। তারপর রয়েছে 37.5 ডিগ্রি সাউথ, এই যে ট্রপিক অফ ক্যাপ্রিকন বা মকরক্রান্তি রেখা এটাকে বলা হয়। আর 66.5 ডিগ্রি সাউথে হলো অ্যান্টার্কটিকা সার্কেল বা কুমেরু বৃত্ত, আর 66.5 ডিগ্রি নর্থে হলো আর্কটিক সার্কেল বা সুমেরু বৃত্ত। ওকে, তো এই যে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত, উত্তর মেরু, দক্ষিণ মেরু, আর এটাকে সুমেরু বিন্দু বা কুমেরু বিন্দুও বলা হয়। তো এই দুইটার মধ্যে কিন্তু কনফিউজড হবে না। এটাই কিন্তু সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত, আর এটাকে সুমেরু বিন্দু, আর এটা কুমেরু বিন্দু বলা হয়। দুইটাকেই সুমেরু কুমেরু বলা হয়, ঠিক আছে। কিন্তু একটা হলো, এইটা হলো বৃত্ত, কারণ এটা কিন্তু বৃত্ত, এই যে এটা বৃত্ত, কিন্তু এটা তো পয়েন্ট তো বৃত্ত হয় না, তার জন্য এটা হলো বিন্দু। তো এই জিনিসটা একটু মাথায় রাখবে। তো আশা করি তোমরা এই জায়গাটা ভালোভাবে বুঝতে পেরেছো। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রতিটা জিনিস খুব ভালোভাবে বোঝাটা খুবই দরকার। ওকে, এখন আমরা দেখে নেব অক্ষাংশ কি। অক্ষরেখা কি সেটা তো দেখলাম, যে কাল্পনিক রেখাগুলি কি অক্ষরেখা বলা হয়। এখন অক্ষাংশ জিনিসটা কি? নিরক্ষরেখা বা উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থান এবং নিরক্ষীয় তলের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে। দেখো এটা হলো পৃথিবীটা, এখানে নিরক্ষরেখা রয়েছে। এখন নিরক্ষরেখা থেকে আমরা কি করব, কোনো একটা জায়গা উত্তর দিকে, এটা হলো কি উত্তর দিক, এটা হলো দক্ষিণ দিক। উত্তর দিক বা দক্ষিণ দিক কোনো একটা জায়গায় ধরো, মানে কোন জায়গাতে রয়েছে, কোনটা কোন জায়গাতে বা কোন কতটুকু ডিস্টেন্সে রয়েছে সেটা আমরা মাপবো। সেটা মাপতে গেলে সেটা মানে কোনাকুনিভাবে কৌণিক দূরত্বটা মাপবো, সেটা মাপতে লাগবে আমাকে নিরক্ষরেখাকে। তো ওইটাকে বলা হয় কৌণিক দূরত্ব। ধরো এখানে বললাম এটা হলো 0 ডিগ্রি, তো এখানে আমি 66.5 ডিগ্রি বার করবো। কীভাবে বার করি? যে কোনাকুনি, এখান থেকে এটা, এই যে কোনাকুনি আমরা মেপেছি ওইটা কি বলা হয়? অক্ষাংশ। আর আমরা মনে রাখবে সবসময় যে দূরত্বটা আমরা গণবো কোনখান থেকে? এই যে নিরক্ষরেখা থেকে গণবো। ওকে, তো এইটাই হলো অক্ষাংশ। এখন দেখবো আমরা এই যে আমরা এই রেখাগুলি দেখলাম, নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত, এই রেখাগুলির মাঝখান দিয়ে মানে কোন কোন দেশের মাঝে মধ্যে এই লাইনগুলি পড়েছে সেগুলি আমরা দেখে নেব। অনেক সময় এখান থেকেও কোশ্চেন আসতে দেখা যায়, তো এইগুলি তোমাদের মুখস্থ করতে লাগবে। তো প্রথম দেখবো দ্য ইকুয়েটর পাসেস থ্রু 13 কান্ট্রিজ। ইকুয়েটর যে রয়েছে অর্থাৎ নিরক্ষরেখা, এই যে নিরক্ষরেখাটা রয়েছে এটা টোটাল 13টা কান্ট্রির মাঝখান দিয়ে গেছে। সেই 13টা কান্ট্রি কি নামগুলি মনে রাখবে। এই যে ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল, সাউথ অ্যান্ড প্রিন্সিপ, তারপর গ্যাবন, রিপাবলিক অফ দ্য কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো, ইউগান্ডা, কেনিয়া, সোমালিয়া, মালদ্বীপস, ইন্দোনেশিয়া অ্যান্ড কিরিবাতি। এই যে 13 মানে 13টা কান্ট্রি ইকুয়েটর এই 13টা কান্ট্রির মধ্যে দিয়ে পাস হয়েছে। তারপর রয়েছে দ্য ট্রপিক অফ ক্যান্সার। দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু 16 কান্ট্রিজ। 16টা কান্ট্রির মাঝখান দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে, তার মধ্যে একটা ইন্ডিয়াও রয়েছে, মনে রাখবে। আলজেরিয়া, নাইজেরিয়া, তারপর লিবিয়া, ইজিপ্ট, সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস, ওমান, ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমার, চায়না, তাইওয়ান, মেক্সিকো, ব্রাহ্মস, দেন মরিশিয়ানিয়া অ্যান্ড মালি। ওকে, এটা হলো ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কটক্রান্তি রেখা। নেক্সট হলো ট্রপিক অফ ক্যাপ্রিকন, মানে মকরক্রান্তি রেখা দিয়ে কয়েকটা কান্ট্রি গেছে। সেই কান্ট্রিগুলি হলো ব্রাজিল, প্যারাগুয়ে, আর্জেন্টিনা, চিলে, দেন ফ্রেঞ্চ পলিনেশিয়া, অস্ট্রেলিয়া, মাদাগাস্কার, তারপর রয়েছে মোজাম্বিক, সাউথ আফ্রিকা, তারপর রয়েছে বোটসওয়ানা অ্যান্ড নামিবিয়া।
নেক্সট, দ্য 8 কান্ট্রিজ কন্টেনিং ল্যান্ড ইন আর্কটিক সার্কেল, যে সুমেরু বৃত্ত দিয়ে আটটা যে কান্ট্রিগুলি গেছে সেগুলো তোমরা দেখে নেবে। দ্য আর্কটিক সার্কেল পাসেস থ্রু নর্দার্ন আমেরিকা, গ্রিনল্যান্ড, নর্থ এশিয়া, তারপর রয়েছে স্ক্যান্ডিনেভিয়ান পেনিনসুলা অ্যান্ড দ্য আর্কটিক ওশেন। এই ওশেনগুলি মাঝখান দিয়ে বা কোন প্লেটের মাঝখান দিয়ে গেছে সেটা গেল। আর বাকি যে কান্ট্রিগুলি রয়েছে কান্ট্রিগুলি দেখে নাও, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া, ইউনাইটেড স্টেটস অর্থাৎ আলাস্কা, কানাডা, ডেনমার্ক অর্থাৎ গ্রিনল্যান্ড অ্যান্ড আইল্যান্ড। আর তারপর রয়েছে দ্য কান্ট্রিজ কন্টেনিং ল্যান্ড ইন অ্যান্টার্কটিকা সার্কেল, নিউজিল্যান্ড, চিলে, ফ্রান্স, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, নরওয়ে, ইউনাইটেড কিংডম। এই নামগুলি তোমরা মনে রাখবে, স্পেশালি তোমরা মনে রাখবে যে ট্রপিক অফ ক্যাপ্রিকন, ট্রপিক অফ ক্যান্সার, ইকুয়েটর, এগুলি খুবই ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে অক্ষরেখার বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা একদমই স্কিপ করবে না, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়, খুবই ইম্পর্টেন্ট প্রতিটা টপিকই। অক্ষরেখাগুলি পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত। অক্ষরেখাগুলি কি পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। এই যে অক্ষরেখাগুলি আছে এগুলি কোন দিক থেকে রয়েছে, এই যে পশ্চিম দিক, এই দিকে রয়েছে পূর্ব দিক, তো পূর্ব পশ্চিমে বিস্তৃত রয়েছে। কৌণিক দূরত্বকে সাধারণত ডিগ্রিতে লেখা হয়। আমরা যে কোনাকুনি দূরত্বটা ধরো এখন বললাম এই যে কর্কটক্রান্তি রেখা কোথায় রয়েছে, 23.5 ডিগ্রি নর্থে রয়েছে। মকরক্রান্তি রেখা কোথায় রয়েছে, 23.5 ডিগ্রি যে দক্ষিণে রয়েছে। তো এইগুলি যে আমরা লিখছি ডিগ্রিতে কিন্তু লিখছি। তো আমরা কৌণিক দূরত্ব যখন আমরা মাপি তখন সেটা আমরা ডিগ্রিতে লিখি। ডিগ্রিতে কেন লিখি, তার কারণ হলো এই যে বৃত্তের একক হলো ডিগ্রি। আর আমরা কিন্তু এগুলি কি, এই যে রেখাগুলি কর্কটক্রান্তি, মকরক্রান্তি এক একটা রেখা রয়েছে, এগুলি কিন্তু বৃত্ত। তো বৃত্তের একক হলো ডিগ্রি, তার জন্য আমরা কৌণিক দূরত্বে সাধারণত আমরা ডিগ্রিতে আমরা লিখে থাকি। অক্ষরেখার আরেক নাম সমাক্ষরেখা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অক্ষরেখার আরেকটা নাম কি, সমাক্ষরেখা। এখন ধরো পরীক্ষাতে অক্ষরেখা না দিয়ে দিলে সমাক্ষরেখা, যে টোটাল সমাক্ষরেখা কয়টা আছে, তখন কিন্তু হবে 181টা। যদি বলা হয় বৃত্ত তখন কিন্তু হয়ে যাবে 179। অক্ষরেখাগুলি প্রতিটি পূর্ণবৃত্ত। অক্ষরেখাগুলি কি, পূর্ণবৃত্ত। বৃত্তের ব্যাস মেরুর দিকে ক্রমশ হ্রাস পায়। যে বৃত্তর যে ব্যাস রয়েছে, এই যে ধরো বৃত্তটার ব্যাস তো রয়েছে, ব্যাসটা কি হয়, ক্রমশ হ্রাস পেতে, যত বেশি মেরুর দিকে মানে উত্তর মেরু বা দক্ষিণ মেরুর দিকে আসবে তত বেশি বৃত্তটা ছোট হতে থাকবে। তো বৃত্ত ছোট হবে মানে অবভিয়াসলি বৃত্তের ব্যাসটাও ছোট হতে থাকবে। অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল। অক্ষরেখাগুলি কি, পরস্পর সমান্তরাল, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল থাকে কিন্তু সমান থাকে না। কারণ আমরা জানি এই যে অক্ষরেখাগুলি থাকে, নিরক্ষরেখাটা সবচেয়ে বড়, তারপর যত উত্তর দিকে বা যত দক্ষিণ দিকে যাওয়া হয় যে বৃত্তগুলি আস্তে আস্তে ছোটও হতে থাকে, তাহলে অবভিয়াসলি অক্ষরেখাগুলি সমান নয়। কিন্তু অক্ষরেখাগুলি কিন্তু সেম ডিস্টেন্সে রয়েছে, তার জন্য এগুলি হলো সমান্তরাল। অক্ষরেখাগুলি সমান্তরাল কিন্তু সমান নয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অক্ষরেখাগুলি সমান্তরাল কিন্তু সমান নয়। অক্ষরেখার মান গণনা করা হয় নিরক্ষরেখা থেকে। যে অক্ষরেখাটা কোন জায়গায় রয়েছে তার ক্যালকুলেশনটা কোথায় দিয়ে করা হয়, নিরক্ষরেখা দিয়ে করা। একদম মাঝখানে যে রেখাটা রয়েছে, সবচেয়ে বড় রেখাটা রয়েছে, সেখান থেকে কিন্তু মান নির্ণয় করা হয়। নেক্সট রয়েছে অক্ষরেখা সমূহের সর্বোচ্চ অক্ষাংশ 90 ডিগ্রি। মানে অক্ষরেখাগুলির যে রয়েছে তার সর্বোচ্চ মান কত, 90 ডিগ্রি। তাহলে সর্বনিম্ন কত হবে, অফকোর্স 0 ডিগ্রি হবে সর্বনিম্ন। একই অক্ষরেখার সৌরতা প্রায় একই রকম থাকে। মানে একটা অক্ষরেখার মধ্যে সূর্যের যে আলোটা প্রায় একই রকম থাকে। এটা কিভাবে থাকে একটু পরে তোমাদেরকে আমি পিকচারের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। অক্ষরেখা পরিবর্তনের ফলে স্থানীয় সময় পরিবর্তন হয় না। যে অক্ষরেখা যদি চেঞ্জ হয়, এখন ধরো 23.5 ডিগ্রিতে রয়েছে, 23.5 ডিগ্রি থেকে আবার 66 ডিগ্রিতে গেল, বা ধরো 0 ডিগ্রিতে আসলো, তাহলে কিন্তু টাইম চেঞ্জ হয় না। কারণ টাইম চেঞ্জ হয় লংগিটিউডের ক্ষেত্রে, ল্যাটিটিউডের ক্ষেত্রে কোনো টাইম চেঞ্জ হয় না। ল্যাটিটিউডের ক্ষেত্রে যে ডিস্টেন্সটা আমরা মাপতে পারি, তাছাড়া আমরা কি করতে পারি, যে ক্লাইমেট, জলবায়ু নির্ণয় করতে পারি। মানে কোন জায়গাতে গরম কোন জায়গাতে ঠান্ডা, ওইটা আমরা ফাইন্ড আউট করতে পারি। কিভাবে সেটাও বলে দিচ্ছি, জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে থাকো। নিরক্ষরেখার উভয় দিকে অক্ষরেখাগুলি পরিধি ক্রমশ হ্রাস পায় এবং উভয় দিকে 90তম অক্ষরেখা দুই মেরুবিন্দুতে পরিণত হয়। মানে নিরক্ষরেখা যে উভয় দিকে রয়েছে, আমি যদি এখানে ধরো বৃত্তটা রয়েছে অর্থাৎ পৃথিবীটা রয়েছে, এটা নিরক্ষরেখা রয়েছে, তো নিরক্ষরেখা দুই দিকে, এই দিকতে আবার এই দিকে, দুই দিকে কি হয়, যে আস্তে আস্তে ক্রমশ বৃত্তগুলি হ্রাস পেতে, অক্ষরেখাগুলি হ্রাস পেতে মানে ছোট হতে থাকে। ছোট হতে হতে একসময় কি হয়, পয়েন্টে পরিণত হয়, বিন্দুতে পরিণত হয়। ওইগুলি হলো কি 90, মানে 90তম অক্ষরেখাটা, যে 90তম অক্ষরেখাটা, তো এটা হলো 90 ডিগ্রি, দুইটি মেরুবিন্দুতে পরিণত হয়। নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণ দিকে অক্ষাংশ ক্রমশ বাড়তে বাড়তে উত্তর মেরু অথবা দক্ষিণ মেরুতে 90 ডিগ্রিতে শেষ হয়। তারপর রয়েছে অক্ষরেখার সর্বনিম্ন মান হলো 0 ডিগ্রি। অক্ষরেখার সবচেয়ে কম মান কত, 0 ডিগ্রি। আর 0 ডিগ্রি যে রেখাটা রয়েছে তার নামটা হলো নিরক্ষরেখা। আর সর্বোচ্চ মান হলো 90 ডিগ্রি। আর এটা হলো সুমেরু আর কুমেরু বিন্দু। সুমেরু বিন্দু হলো কোনটা, সুমেরু বিন্দু হলো যে 90 ডিগ্রি নর্থ, আর 90 ডিগ্রি সাউথ কোনটা, 90 ডিগ্রি সাউথ হলো কুমেরু বিন্দু।
1 ডিগ্রি অক্ষরেখার রৈখিক ব্যবধান বা দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব। 1 ডিগ্রি মানে ধরো এটা একটা রেখা, এটা একটা, মানে দুইটা অক্ষরেখার মধ্যে যে দূরত্বটা সেটা কত? তো এটা হলো একটা অক্ষরেখা, এটা একটা অক্ষরেখা, সেটা হলো 1 ডিগ্রি। 1 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রিতে, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি, এরকম এক একটা ডিগ্রি। তো এক একটা ডিগ্রি যেতে কত কিলোমিটার দূরত্ব? এক একটা ডিগ্রি হলো 111 কিলোমিটার, প্রায় 111 কিলোমিটার। তো বলতে পারো 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 111 কিলোমিটার। ওকে, তো দুইটা অক্ষরেখার মধ্যে দূরত্ব কতটুক, কত কিলোমিটার? 111 কিলোমিটার। দুইটা অক্ষরেখার মধ্যে দূরত্ব হলো 111 কিলোমিটার। কারণ দুইটা অক্ষরেখার মধ্যে কি ডিগ্রি হিসাবে হলে 1 ডিগ্রি 1 ডিগ্রি করে হবে, আর 1 ডিগ্রি সমান সমান 111 কিলোমিটার। মোট অক্ষরেখা 181টি। মোট অক্ষরেখা কত? 181টি। কিভাবে 181টি? এই যে এদিকে যে 0 ডিগ্রি এরকম কত হতে উপর দিকে 90টা, নিচের দিকে 90টা, তো 90 প্লাস 90 180, আর আরেকটা 0 ডিগ্রি রয়েছে তো 181। ওকে, আর যদি বলা হয় বৃত্ত, বৃত্ত বলা হয় তাহলে 179 হবে। কেন হবে 179? কারণ লাস্টে তো পয়েন্টে পরিণত হয়, আর পয়েন্ট অর্থাৎ বিন্দু কখনো বৃত্ত হতে পারে না। তো যখন বৃত্ত বলা হবে 179টি, আর টোটাল অক্ষরেখা হলে তখন হবে 181টি। তারপর রয়েছে ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায় অক্ষাংশের মাধ্যমে। যে ভূপৃষ্ঠে কোনো একটা জায়গায় যে অক্ষাংশ নির্ণয় করা যাবে, মানে অবস্থান নির্ণয় করা যাবে কিসের মাধ্যমে? অক্ষাংশের মাধ্যমে। তাপমাত্রা পরিমাপ জানা যায়, তাপমাত্রা পরিমাপ জানা যায় যে কোন জায়গাতে গরম কোন জায়গাতে ঠান্ডা, সেটাও আমরা কিন্তু অক্ষাংশের মাধ্যমে জানতে পারি। নিরক্ষরেখা থেকে ক্রমশ উত্তর ও দক্ষিণে তাপ হ্রাস পায়। নিরক্ষরেখা থেকে যত বেশি আমরা উত্তর দিকে বা দক্ষিণ দিকে যাব, তাপমাত্রাটা আস্তে আস্তে কমতে থাকবে। কিভাবে? তোমাদের একটু পরে আমি বলে দিচ্ছি। কোনো স্থানের জলবায়ুর সঙ্গে সেই স্থানের অক্ষাংশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যে কোনো স্থানের যে ক্লাইমেটটা কীরকম হবে সেটা কিসের সাথে সম্পর্কিত? অক্ষাংশের সাথে। কারণ অক্ষাংশের মাধ্যমে আমরা কোনো স্থানের জলবায়ুটা আমরা ফাইন্ড আউট করতে পারি যে ওই জায়গায় ক্লাইমেট কীরকম হবে, যে গরম ওয়েদার থাকবে, গরম থাকবে, ওই জায়গাতে ঠান্ডা থাকবে, সেটা আমরা অক্ষাংশের মাধ্যমে কিন্তু ফাইন্ড আউট করতে পারি। দেখো, উচ্চ, মধ্য এবং নিম্ন অক্ষাংশ কোনটা? এটা হলো পৃথিবী। ওকে, এটা পৃথিবী। তো এখানে আমাদের কি রয়েছে? প্রথমেই একদম মাঝখানে রয়েছে 0 ডিগ্রি, যেটা হলো নিরক্ষরেখা। তারপর হলো কি এখানে রয়েছে 23.5 ডিগ্রি নর্থ, আর এখানে রয়েছে 23.5 ডিগ্রি সাউথ, এখানে রয়েছে 66 ডিগ্রি নর্থ, এখানে 66 ডিগ্রি সাউথ রয়েছে, আর এখানে রয়েছে 90 ডিগ্রি নর্থ আর 90 ডিগ্রি সাউথ রয়েছে। তো এখান থেকে যে নিরক্ষরেখাটা যেটা রয়েছে, মানে বলতে পারো 23.5 ডিগ্রি থেকে 66 ডিগ্রি পর্যন্ত, 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত, অর্থাৎ কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখা পর্যন্ত যে জায়গাটা রয়েছে সেটাকে বলা হয় নিম্ন অক্ষাংশ। কি বলা হয়? নিম্ন অক্ষাংশ। তারপর 23.5 ডিগ্রি উত্তর থেকে 66 ডিগ্রি উত্তর, আর 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত জায়গাটা হলো এই জায়গাটা, এটাকে বলা হয় মধ্য অক্ষাংশ। কি বলা হয়? মধ্য অক্ষাংশ। আর আরেকটা কি রয়েছে? আরেকটা রয়েছে এই যে 66 থেকে একদম 90 ডিগ্রি পর্যন্ত যে জায়গাটা রয়েছে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে দুই জায়গাতেই, সেটাকে বলা হয় কি? উচ্চ অক্ষাংশ। কি বলা হয়? উচ্চ অক্ষাংশ। দেখো এখানে লেখাও রয়েছে নিরক্ষরেখা 0 ডিগ্রি থেকে উত্তরে ও দক্ষিণে, মানে উত্তর ও দক্ষিণ দুই দিকেই কিন্তু 30 ডিগ্রি, মানে প্রায় 23.5 25 30 ডিগ্রি পর্যন্ত জায়গাটাকে বলা হয় নিম্ন অক্ষাংশ। কোন জায়গাটা? মানে নিরক্ষরেখা কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখা পর্যন্ত জায়গাটাকে বলা হয় কি? এই যে নিম্ন অক্ষাংশ। কি বলে? নিম্ন অক্ষাংশ। তারপর 30 থেকে 60 ডিগ্রি বা 60-66 ডিগ্রি যে জায়গাটা রয়েছে সেটাকে বলা হয় কি? মধ্য অক্ষাংশ। ওকে, উত্তর দিকে হোক বা দক্ষিণ দিকে হোক। আর 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, 60 ডিগ্রি বা 66 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত জায়গাটাকে উচ্চ অক্ষাংশ বলা হয়। মানে উত্তর মেরু দক্ষিণ মেরু যে জায়গাটা রয়েছে সেটাকে উচ্চ অক্ষাংশ বলা হয়। তো আশা করি বুঝতে পেরেছো উচ্চ অক্ষাংশ, মধ্য অক্ষাংশ আর নিম্ন অক্ষাংশটা কি। তারপর রয়েছে অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীকে বেষ্টন করে বিস্তৃত এবং একই রেখার উপর সময়ে সূর্যোদয়, মধ্যাহ্ন ও সূর্যাস্ত হয় না। একই অক্ষরেখার অবস্থিত বিভিন্ন স্থানে দিন রাত্রির দৈর্ঘ্য এবং জলবায়ু প্রায় একই রকম হয়। মানে একটা রেখার মধ্যে দিন রাত্রির দৈর্ঘ্য বা তার যে জলবায়ুটা, ক্লাইমেটটা, সেটা প্রায় একই রকম থাকে, ওটাতে তো চেঞ্জেস আসে না। এখন দেখব ডিস্টেন্স বিটুইন টু ল্যাটিটিউড। ওকে, দুইটা ল্যাটিটিউডের মধ্যে, দুইটা অক্ষরেখা বা সমাক্ষরেখার মধ্যে দূরত্বটা। তো টোটাল অক্ষরেখা কয়টা আছে? 181, আর সার্কেল হলে 179। কেন 179? সেটা তোমাদের আগে আমি বলেছি। আর 90 ডিগ্রি সার্কেল হয় না, 90 ডিগ্রিজ আর নট সার্কেল, দিস আর পয়েন্ট। আর পয়েন্ট কখনো বৃত্ত হতে পারে না। গ্রেট সার্কেল, সবচেয়ে বড় সার্কেল কোনটাকে বলা হয়? 0 ডিগ্রি ইকুয়েটর, অর্থাৎ নিরক্ষরেখা। তো ডিস্টেন্স বিটুইন টু ল্যাটিটিউড, এখন আমরা জানি দুইটা অক্ষরেখার মাঝে কি 1 ডিগ্রি, 1 ডিগ্রি, আর 1 ডিগ্রি হলো 111.2 কিলোমিটার, মানে প্রায় 111 কিলোমিটার আমরা বলতে পারি। তো 1 ডিগ্রি সমান সমান 111 কিলোমিটার। এখন আমরা ক্যালকুলেশন করে ফাইন্ড আউট করব। ধরো রয়েছে
যে 1 ডিগ্রি সমান সমান 111 কিলোমিটার। যদি 1 ডিগ্রি সমান সমান 111 কিলোমিটার হয় তাহলে 77 ডিগ্রি সমান সমান কত কিলোমিটার হবে? তাহলে অবভিয়াসলি 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 111 কিলোমিটার হলে 77 ডিগ্রি ইজ ইকুয়াল টু 77 ইন্টু 111 আমরা মাল্টিপ্লাই করলে কিন্তু আনসারটা পেয়ে যাব। তাহলে এই কোশ্চেনটা আমরা কিভাবে করব? যে এই যে 77 ডিগ্রি নর্থ থেকে 23.5 ডিগ্রি সাউথ পর্যন্ত কতটুকু দূরত্বে রয়েছে এটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব। ধরো এটা রয়েছে, এদিকে হলো নর্থ, এদিকে হলো সাউথ আমরা জানি। তো এখানে হলো ধরো 77 ডিগ্রি নর্থ, ওকে, এখানে মাঝখানে 0 ডিগ্রিটা রয়েছে, 0 ডিগ্রি, আর এটা হলো 23.5 ডিগ্রি সাউথ রয়েছে। তো আমাদের ফাইন্ড আউট করতে লাগবে এখান থেকে এখান পর্যন্ত কত কিলোমিটার দূরত্ব। এটা কিভাবে বার করব? একদম সিম্পল, তোমরা কি করবে, এই জায়গাটা আর এই জায়গাটা প্লাস করে দাও, আগে এই জায়গাটা আগে প্লাস করে দাও, প্লাস করে যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু যেহেতু 111 কিলোমিটার, তো ওইটার সাথে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কিন্তু আনসারটা চলে আসবে। তো আশা করি তোমরা ভালোভাবে জিনিসটা বুঝতে পেরেছো ক্যালকুলেশনটা। তো 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 111 কিলোমিটার, এটা মনে রেখে বাকিটা তোমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবে। তো এটি আমরা দেখলাম ডিস্টেন্স বিটুইন টু ল্যাটিটিউড, মানে দুইটা অক্ষরেখা বা সমঅক্ষরেখার মধ্যে কিভাবে দূরত্বটা নির্ণয় করতে লাগে সেটা আমরা দেখে নিলাম। এখন দেখব অক্ষাংশ নির্ণয় পদ্ধতি। কি দেখব? অক্ষাংশ নির্ণয় পদ্ধতি। ধ্রুবতারার সাহায্যে উত্তর গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা হয়। কিসের মাধ্যমে? ধ্রুবতারার সাহায্যে। ধ্রুবতারা রয়েছে, ধ্রুবতারার সাহায্যে উত্তর গোলার্ধে, কোন গোলার্ধে মনে রাখবে, উত্তর গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা হয়। যে কিসের সাহায্যে, কোনটার সাহায্যে, আবার কোন জায়গাতে অক্ষাংশ নির্ণয় করা হয়, এটা তোমাদের মুখস্থ করতে লাগবে। তারপর হ্যাডলির অ্যাক্টেন্ট যন্ত্রটার নাম কি? হ্যাডলির অ্যাক্টেন্ট। এই যন্ত্রের সাহায্যে দক্ষিণ গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা হয়। তারপর সেক্সটেন্ট যন্ত্রের মাধ্যমে উত্তর গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা হয়। সূর্যের উন্নত কোণের মাধ্যমে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা হয়। আর খুঁটির সাহায্যে উত্তর গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা হয়। ওকে, তো এখানে দেখো উত্তর গোলার্ধে কিন্তু অনেকগুলা রয়েছে। এই যে উত্তর গোলার্ধে 4টা। উত্তর গোলার্ধে কি সাহায্যে? ধ্রুবতারার সাহায্যে, তারপর খুঁটির সাহায্যে, তারপর রয়েছে সেক্সটেন্ট যন্ত্রের সাহায্যে, আর সূর্যের উন্নত কোণের মাধ্যমে উত্তর গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা হয়। আর দক্ষিণ গোলার্ধে হলে হ্যাডলির অক্টেন্ট যন্ত্রে, আরেকটা রয়েছে সূর্যের উন্নতি কোণের মাধ্যমে। সূর্যের উন্নত কোণের মাধ্যমে উত্তর গোলার্ধেও করা যায়, দক্ষিণ গোলার্ধেও করা যায়। তো এগুলি হলো অক্ষাংশ নির্ণয় করার পদ্ধতি। তো এগুলি তোমরা ভালোভাবে একটু মুখস্থ করে নেবে। তারপর আমরা দেখে নেব অক্ষাংশের কাজ। ফাংশন অফ ল্যাটিটিউড। ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায় অক্ষাংশের মাধ্যমে। যে ভূপৃষ্ঠে কোন জায়গাটা, মানে কোনো একটা স্থানের অবস্থান আমরা নির্ণয় করব কিসের মাধ্যমে? অক্ষাংশের মাধ্যমে। তাপমাত্রা পরিমাপ করা যায়। নিরক্ষরেখা থেকে ক্রমশ দক্ষিণে তাপ হ্রাস পায়, মানে নিরক্ষরেখা থেকে যত বেশি আমরা উত্তর দক্ষিণে যাব তাপমাত্রা কমতে থাকবে। জাহাজকে সমুদ্রের সাহায্যে প্রদান করা যায় অক্ষাংশের মাধ্যমে। যে জাহাজে সমুদ্রের সাহায্যে প্রদান করা যায় কিসের মাধ্যমে? অক্ষাংশের মাধ্যমে। এগুলি হলো অক্ষাংশের কাজ। এখন আমরা তাপমণ্ডল দেখব, কারণ একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে তাপমণ্ডল কোন জায়গাতে গরম, কোন জায়গাতে ঠান্ডা, কোন জায়গাতে মিডিয়াম থাকে, সেটাও কিন্তু আমরা অক্ষাংশের মাধ্যমে ফাইন্ড আউট করতে পারি। কিভাবে? দেখো, ধরো এখানে যে ড্রয়িংটা রয়েছে, পৃথিবীটা রয়েছে, এখানে ধরো এটা সূর্য। ওকে, তো সূর্যের আলোটা কি হচ্ছে? সূর্যের আলোটা একদম ডিরেক্টলি এই জায়গাতে পড়ছে। যেই জায়গাতে ডিরেক্টলি পড়বে এই জায়গাতে কি হবে? এই জায়গাতে গরমটা বেশি থাকবে। তো ওই যে গরমটা বেশি থাকবে ওইটাকে বলা হয় উষ্ণমণ্ডল। ওকে, তো এই যে এটা হলো নিরক্ষরেখা, এটা দেখতে পাচ্ছ 37 ডিগ্রি উত্তর অর্থাৎ কর্কটক্রান্তি রেখা, আর এটা 37 ডিগ্রি দক্ষিণ, এটা হলো মকরক্রান্তি রেখা। তো কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখা পর্যন্ত যে জায়গাটা, এখানে ডাইরেক্টলি সূর্যতাপ পড়ে, তো ওইটাকে বলা হয় উষ্ণমণ্ডল। আর একটু আগে আমরা উচ্চ অক্ষাংশ, নিম্ন অক্ষাংশ, মধ্য অক্ষাংশ দেখেছিলাম। তো এই জায়গাটা কি ছিল? এই জায়গাটা ছিল নিম্ন অক্ষাংশ। তো নিম্ন অক্ষাংশই হলো উষ্ণমণ্ডল, যে জায়গাতে সবচেয়ে বেশি গরম লাগে। তারপর হলো দেখো এই জায়গাতে মানে গরমটা একটু কোনাকুনিভাবে পৌঁছায়। তো ওই জায়গাটা হলো নাতিশীতোষ্ণ মণ্ডল, মানে এখানে খুব একটা গরমও না, খুব একটা ঠান্ডা না, মানে মিক্সড একটা পরিবেশ থাকে। ওইটা হলো নাতিশীতোষ্ণ মণ্ডল। ওইটা হলো 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি পর্যন্ত। এই যে 23.5 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি উত্তর, আর এদিকে 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ। তো এই জায়গাটাকে বলা হয় নাতিশীতোষ্ণ মণ্ডল, মানে খুব একটা গরমও না, খুব একটা ঠান্ডাও না। তারপর একদম এই জায়গাতে কুমিরু বৃত্ত আসলে একদম কোনাকুনিভাবে পড়ে, একদম তীর্যকভাবে পড়ে, মানে খুব কম সূর্যের আলো গিয়ে পৌঁছায়। আর সূর্যের আলো যদি কম পৌঁছায় তাহলে ওই জায়গাতে কি থাকবে? তাপমাত্রা কম হবে, সানলাইট কম আসছে, তাপমাত্রা কম হবে, তাহলে গরমটা কমবে, ঠান্ডা থাকবে। ওই জায়গাতে এত ঠান্ডা, খুব কম পরিমাণে খুব ঠান্ডা, একদম বরফ থাকে। তো ওইটাকে বলা হয় হিমমণ্ডল। কি বলা হয়? হিমমণ্ডল। ওকে, তো তোমরা বলতে পারো নিম্ন অক্ষাংশ হলো উষ্ণমণ্ডল, মধ্য অক্ষাংশ হলো নাতিশীতোষ্ণ মণ্ডল, আর
উচ্চ অক্ষাংশ হলো হিমমণ্ডল। একদম তোমরা কিন্তু মানে মিলিয়ে মিলিয়ে পড়বে, যখন মিলিয়ে মিলিয়ে পড়বে তোমাদের কাছে জিনিসটা ইজি হয়ে যাবে। মনে রাখবে, আমি আবারও বলে দিচ্ছি, নিম্ন অক্ষাংশ হলে উষ্ণমণ্ডল, মধ্য অক্ষাংশ হলে হলো নাতিশীতোষ্ণ মণ্ডল, আর উচ্চ অক্ষাংশ হলে হলো হিমমণ্ডল। ওকে, সো তাপমাত্রা পৃথিবীতে সূর্যের উত্তাপের বন্টন অনুসারে, মানে সূর্যের তাপের অ্যাকর্ডিং কি করে তিনটি তাপমণ্ডল দেখা যায়। কয়টি তাপমণ্ডল? তিনটি তাপমণ্ডল। কি কি? উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল, হিমমণ্ডল। এই যে এই জায়গাটা হলো উষ্ণমণ্ডল, উষ্ণমণ্ডল হলো নিম্ন অক্ষাংশ, নিম্ন অক্ষাংশকে উষ্ণমণ্ডল বলা হয়। আর এই জায়গাটা আর এই জায়গাটা হলো নাতিশীতোষ্ণমণ্ডল, মানে মধ্য অক্ষাংশ, মধ্য অক্ষাংশকে বলা হয় নাতিশীতোষ্ণ মণ্ডল। তারপর রয়েছে এই যে এই জায়গাটা, এই জায়গাটা আর এই জায়গাটাকে বলা হয় কি? হিমমণ্ডল। আর এটা হলো কি? এটা হলো উচ্চ অক্ষাংশ। তো উচ্চ অক্ষাংশকে কি বলা হয়? হিমমণ্ডল। নিম্ন অক্ষাংশ উষ্ণমণ্ডল, মধ্য অক্ষাংশ নাতিশীতোষ্ণ মণ্ডল, আর যে উচ্চ অক্ষাংশ হলো হিমমণ্ডল, বা এটাকে মেরু মেরু অঞ্চলও বলা হয়। ওকে, তো আশা করি তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছো। যেখানেও লেখা রয়েছে উষ্ণমণ্ডল, যেটাকে ট্রপিক্যাল বলা হয়, ট্রপিক্যাল ইংলিশ নামগুলিও দেখে রাখবে। কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চল, মানে কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখার মাঝখানে জায়গাটাই হলো উষ্ণমণ্ডল, যেটাকে নিম্ন অক্ষাংশও বলা হয়। নাতিশীতোষ্ণমণ্ডল বা টেম্পারেট জোন, উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত পর্যন্ত, আর দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত অঞ্চল নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে পড়ে, আর এটাই হলো মধ্য অক্ষাংশ। তারপর হিমমণ্ডল বা ফর্টিয়ার, উভয় মেরুর নিকটবর্তী, মানে দুই মেরুর নিকটবর্তী, উত্তর মেরু দক্ষিণ মেরু, নর্থ পোল আর সাউথ পোলের কাছে যে জায়গাটা রয়েছে, মানে 66.5 থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে জায়গাটা রয়েছে ওইটাকে বলা হয় কি? হিমমণ্ডল। আর এটা হলো উচ্চ অক্ষাংশ। কি বলা হয়? উচ্চ অক্ষাংশ। এখন আমরা দ্রাঘিমা দেখে নেব। তো আমরা এই যে অক্ষাংশ দেখে নিলাম, অক্ষাংশতে আমরা কি কি দেখলাম একবার দেখে নাও, তাহলে তোমাদের সুবিধে হবে। প্রথমে আমরা গ্লোব দেখলাম, গ্লোবটা কি সেটা আমরা দেখেছি। তারপর আমরা স্টার্ট করলাম কি? যে ল্যাটিটিউড, ল্যাটিটিউড মানে কি? যে অক্ষাংশ। তো সেখানে আমরা কি দেখলাম? এই যে অক্ষরেখাটা কি? অক্ষরেখার মধ্যে যে টোটাল 181টা অক্ষরেখা রয়েছে, তার মধ্যে বৃত্ত হলো 179টা, সেগুলি কিছু ইম্পর্টেন্ট নামগুলি দেখে নিলাম। এই যে নিরক্ষরেখা রয়েছে, তারপর কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত, নর্থ পোল, সাউথ পোল, এগুলো আমরা দেখে নিলাম। তারপর অক্ষাংশ কি, তারপর যে কোন কোন কান্ট্রির মধ্যে দিয়ে এই রেখাগুলি পাস হয়েছে সেগুলি দেখে নিলাম। তারপর আমরা ইম্পর্টেন্ট অক্ষরেখার সবগুলি বৈশিষ্ট্য আমরা দেখে নিয়েছি, আর কিভাবে অক্ষরেখার মধ্যে যে দূরত্বটা বার করতে লাগে সেটাও দেখলাম। উচ্চ অক্ষাংশ, মধ্য অক্ষাংশ, নিম্ন অক্ষাংশ দেখে নিয়েছি, এই যে ক্যালকুলেশনটাও দেখে নিয়েছি। তাছাড়া অক্ষাংশ নির্ণয় করার কিছু পদ্ধতি রয়েছে, সেগুলিও দেখে নিয়েছি। তারপর দেখলাম অক্ষাংশের কাজ। নেক্সট তাপমণ্ডলগুলি দেখলাম, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল, হিমমণ্ডল। তো এতটুকু পর্যন্ত আমরা ল্যাটিটিউড অর্থাৎ অক্ষাংশ বা অক্ষরেখাগুলি আমরা কমপ্লিট করলাম। এখন আমরা দেখব আমাদের লাস্ট পার্টটা, সেটা হলো দ্রাঘিমা রেখা। আর মনে রাখবে, দ্রাঘিমা রেখার মাধ্যমে আমরা সময় নির্ণয় করতে পারি। তো দ্রাঘিমা রেখার সাথে সময়ের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তো প্রথমেই দ্রাঘিমা রেখাটা কি সেটা আমরা বুঝে নিই। দেখো, এটা হলো যে পৃথিবীটা। তো আমরা আগে কি পড়েছি? যে পৃথিবী যে এই যে আড়াআড়িভাবে যে কাল্পনিক রেখা রয়েছে সেগুলি হলো অক্ষরেখা, আর দ্রাঘিমা রেখার ক্ষেত্রে কিন্তু এগুলি হবে লম্বলম্বীভাবে। এই যে তোমরা লাইনগুলি দেখতে পাচ্ছ, লম্বলম্বীভাবে যে রয়েছে সেগুলি হলো দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখাটা উত্তর বিন্দু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত হয়, মানে ধর এক বিন্দু থেকে শুরু হয় আরেক বিন্দুতে এসে শেষ হয়। যে আমরা যে কমলা খাই অরেঞ্জ, তো অরেঞ্জের মধ্যে দেখবে এই যে এরকম করে এক একটা ছিলকা, এক একটা মানে যে খোসা রয়েছে, এই খোসাগুলি কি একটা পয়েন্ট থেকে শুরু হয় একটা পয়েন্টে শেষ হয়। সবগুলি কিন্তু কি? সবগুলি দেখবে সমানভাবে রয়েছে, আর সবগুলি হলো অর্ধবৃত্ত, মানে হাফ সার্কেল। যে অক্ষরেখার ক্ষেত্রে ফুল সার্কেল ছিল, মানে পূর্ণবৃত্ত, কিন্তু দ্রাঘিমা রেখার মধ্যে থাকবে এগুলি অর্ধবৃত্ত অর্থাৎ হাফ সার্কেল। তো এই যে দ্রাঘিমা রেখাগুলি একদম সবচেয়ে মাঝখানে যেটা থাকে ওইটা হলো 0 ডিগ্রি, ওইটার মান হলো 0 ডিগ্রি। আর 0 ডিগ্রিটাকে বলা হয় মূল মধ্যরেখা। কি বলা হয়? মূল মধ্যরেখা। তো এই 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি করতে করতে এই সাইডে রয়েছে একদম 180টা, আবার এই সাইডেও রয়েছে 180টা। তাহলে টোটাল কতটা হলো? টোটাল দ্রাঘিমা রেখা রয়েছে 360টা। তো টোটাল দ্রাঘিমা রেখা কয়টা রয়েছে? 360টা রয়েছে, অক্ষাংশ থেকে ডাবল রয়েছে। তো টোটাল দ্রাঘিমা রেখা হলো 360টা, এদিকে 180, এদিকে 180। এখন 360টা তো না আমরা মনে রাখা পসিবল না, আর দরকারও নেই। মনে করি একদম সবচেয়ে মাঝখানে যেটা রয়েছে সেটা হলো 0 ডিগ্রি। 0 ডিগ্রিকে বলা হয় মূল মধ্যরেখা। এখন মূল মধ্যরেখার ইম্পর্টেন্স রয়েছে, কি রয়েছে সেটা আমরা দেখে নেব। আর এরকম করতে করতে একদম লাস্টের একদম 0 ডিগ্রি করতে করতে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3, 4, 5 এরকম করতে করতে 180, একদম লাস্টে যে 180 ডিগ্রি রয়েছে ওইটাকে তারিখ রেখা মানে ডেট লাইনও বলা হয়। কেন ডেট লাইন বলা হয় সেটাও আমরা দেখে নেব। ওকে, তো দ্রাঘিমা রেখার মধ্যে এখন এতটুকু মনে রাখো, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে অর্ধবৃত্ত কাল্পনিক রেখাগুলি রয়েছে সেগুলি হলো দ্রাঘিমা রেখা। আর দ্রাঘিমা রেখার টোটাল হলো 360টা রয়েছে, এদিকে 180, এদিকে 180, তো এরকম করে টোটাল রয়েছে 360টা। এখন দেখি আমরা ডেফিনিশনটা।
মূল মধ্যরেখা থেকে পূর্ব পশ্চিমে উভয় দিকে 1 ডিগ্রি অন্তর 180 ডিগ্রি পর্যন্ত রেখা কাল্পনিক করা হয়। সেগুলিকে সুমেরু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত ভূপৃষ্ঠের উপর দিয়ে উত্তর দক্ষিণে আকাশে মধ্যাহ্নে সূর্যের সর্বোচ্চ অবস্থান বিস্তৃত। এই অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখাগুলিকে দেশান্তর রেখা কোনো স্থানে যে সময় নির্ণয় করা হয় সেই বা দ্রাঘিমা রেখা বলে। অর্থাৎ দ্রাঘিমা রেখা আরেকটা নাম এখানে আমরা জানতে পারলাম দেশান্তর রেখা। এগুলি কি হয়, মানে এগুলি কি, এই যে পূর্ব থেকে পশ্চিম দিকে রয়েছে, মানে এদিক থেকে ঘুরতে থাকে, আর এটা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত রয়েছে। ওকে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে কাল্পনিক অর্ধবৃত্তাকার রেখাগুলি রয়েছে, আর এই এক একটা রেখার মধ্যে যে অন্ত মানে ডিফারেন্সটা সেটা হলো 1 ডিগ্রি। আর 1 ডিগ্রি মনে রাখবে 111 কিলোমিটার। কত হবে? 111 কিলোমিটার। আর এই 1 ডিগ্রি যেতে সময় লাগে 4 মিনিট। কারণ আমরা দ্রাঘিমা রেখার মাধ্যমে কিভাবে সময় নির্ণয় করতে লাগে সেটাই আমরা জানবো। ওকে, তো আশা করি দ্রাঘিমা রেখা কি তোমরা বুঝতে পেরেছ। টোটাল দ্রাঘিমা রেখা কয়টা রয়েছে? 360টা। তারপর দেখো দ্রাঘিমা বা দ্রাঘিমাংশটা কি। মূল মধ্যরেখা হতে পূর্বে বা পশ্চিমে অবস্থিত কোনো স্থানে কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমাংশ বলে। মানে মূল মধ্যরেখা মানে এই যে মূল মধ্যরেখা মাঝখানে যে রেখাটা রয়েছে 0 ডিগ্রি, এইটা থেকে ধরো পূর্ব দিকে বা পশ্চিম দিকে আমরা কি করব, কোন জায়গাতে কোন রয়েছে, মানে আমরা ইয়েটা করবো, মানে আমরা ক্যালকুলেট করব, কৌণিক দূরত্বটা ক্যালকুলেট করব। তো কৌণিক দূরত্বটা ক্যালকুলেট করব কোন জায়গা থেকে? মূল মধ্যরেখা থেকে। তো ওইটাই হলো দ্রাঘিমাংশ। তারপর রয়েছে দ্রাঘিমার বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্রাঘিমার বৈশিষ্ট্য, এটার মাধ্যমে আমরা সম্পূর্ণ জিনিসটা জেনে নেব এক এক করে। দ্রাঘিমার সঙ্গে সময়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অফকোর্স দ্রাঘিমার সাথে তো সময়ের ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে, কারণ দ্রাঘিমার মাধ্যমেই তো আমরা সময়টা নির্ণয় করতে পারি যে কোথায় কতটা বাজে, কোন জায়গাতে বেশি, কোন জায়গাতে কম, বা কোন জায়গাতে কোন দিকে গেলে যে টাইমটা একটু বেশি থাকবে, কোন জায়গায় গেলে কম থাকবে। এই সব কিছু আমরা দ্রাঘিমার মাধ্যমেই বার করতে পারি। কিভাবে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। প্রতি 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 1 ঘন্টা। ওকে, মানে প্রতি 15 ডিগ্রি সময় পার্থক্য 1 ঘন্টা। কিভাবে? প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হলো 4 মিনিট। যে দ্রাঘিমা রেখা রয়েছে 360টা। এটা যদি পৃথিবীটা হয় এই যে মাঝখানে 0 ডিগ্রি, তো 0 ডিগ্রি এদিকে 1 2 করতে করতে এদিকে 180, এদিকে 180 রয়েছে। তো এটার মধ্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি করে রয়েছে। এই যে 1 ডিগ্রি সমান 1 ডিগ্রি সময় যেতে লাগে 4 মিনিট। 1 ডিগ্রি যেতে কত সময় লাগে? 4 মিনিট সময় লাগে। তো 1 ডিগ্রি যেতে যদি 4 মিনিট সময় লাগে, তাহলে 15 ডিগ্রি যেতে কত সময় লাগবে? 1 ডিগ্রি যেতে যদি 4 মিনিট লাগে, তাহলে 15 ডিগ্রি যেতে কি করতে লাগবে? 15 × 4 অর্থাৎ 60। কত হবে? 60 মিনিট। 1 ডিগ্রি যদি 4 মিনিট হয়, 15 ডিগ্রি হলে 60 মিনিট। আর 60 মিনিট মানে 1 ঘন্টা। তো এইভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি। আরও ডিটেলসও আমরা দেখে নেব। গ্রিনিচ থেকে যে স্থান যত পূর্বে দ্রাঘিমায় রয়েছে, সেই স্থানের স্থানীয় সময় তত এগিয়ে থাকে, এবং যে স্থানের অবস্থান গ্রিনিচ থেকে যত পশ্চিম দ্রাঘিমায় রয়েছে, সেই স্থানের স্থানীয় সময় তত পিছিয়ে থাকে। মানে গ্রিনিচ হলো মানে যে 0 ডিগ্রিটা রয়েছে, 0 ডিগ্রির আরেকটা নাম হলো গ্রিনিচ। গ্রিনিচ কেন নাম সেটা আমরা তোমাদেরকে বলে দেবো, একটু ধৈর্য ধরো। গ্রিনিচ থেকে মানে এই যে 0 ডিগ্রিটা রয়েছে, ওকে সরি, যে 0 ডিগ্রিটা রয়েছে মানে মূল মধ্যরেখা বা এটা গ্রিনিচও বলা হয়। গ্রিনিচ থেকে যত পূর্ব দিকে, এটা হলো ইস্ট সাইড, এটা হলো ওয়েস্ট সাইড, যত পূর্বের দিকে যাবে তত বেশি টাইমটা বাড়তে থাকবে, মানে 4 মিনিট করে প্লাস হতে থাকবে। ধরো এখানে 0 ডিগ্রি, এখানে ধরো 1 ডিগ্রি রয়েছে, এটা হলো 1 ডিগ্রি। তো এই 0 ডিগ্রিতে যদি 12টা বাজে 1 ডিগ্রিতে কত হবে? 1 ডিগ্রি ইস্টে কত বাজবে? সেখানে হবে 12টা 4 মিনিট হবে, কারণ ইস্টের দিকে গেলে সবসময় টাইমটা প্লাস হতে থাকে, আর ওয়েস্টের দিকে গেলে যদি পশ্চিম দিকে যায় টাইমটা কমতে থাকে, মানে মাইনাস হতে থাকে। 4 মিনিট করে টাইমটা কমতে থাকবে। ওকে, যেরকম ধরো 0 ডিগ্রিতে এখন বাজে 0 ডিগ্রিতে হলো টাইম 12টা। ওকে, তো এখানে বললাম এখানে 5 ডিগ্রি ইস্টে কত হবে? তো 0 ডিগ্রিতে যদি 12টা বাজে 5 ডিগ্রি ইস্টে কত হবে? তো আমরা জানি 1 মিনিটে হয় 4 মিনিট, সরি 1 ডিগ্রিতে হলো 4 মিনিট। 1 ডিগ্রিতে 4 মিনিট হলে 5 ডিগ্রিতে কত হবে? 5 × 4 অর্থাৎ 20, মানে 20 মিনিট এগিয়ে আছে। তাহলে এখানে 0 ডিগ্রিতে 12টা হলে 5 ডিগ্রি ইস্টের মধ্যে বাজবে 12টা 20 বাজবে, 12টা 20। এখন যদি বলে 5 ডিগ্রি ওয়েস্টে, ওকে 5 ডিগ্রি ওয়েস্টে কত বাজে? তাহলে কি হবে? 20 মিনিট পেছনে হয়ে যায়। 20 মিনিট পেছনে হলে কত হবে? 11টা 40 বাজবে, 11টা 40 বাজবে। ওকে, তো এইটাই মনে রাখবে। মানে এই যে মূল মধ্যরেখাটা রয়েছে 0 ডিগ্রি বা গ্রিনিচটা রয়েছে, এটা যদি পূর্ব দিকে যায় তাহলে টাইমটা বাড়তে থাকবে, আর যদি পশ্চিম দিকে যায় টাইমটা কমতে থাকবে। এতটুকু তোমরা মাথায় রাখবে। দ্রাঘিমার সঙ্গে সময় ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। 15 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের যে সময় পার্থক্য হয় 1 ঘন্টা। প্রতি দ্রাঘিমার 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা পার্থক্যে সময় পার্থক্যটা হবে 4 মিনিট, যেটা আমরা আগেই দেখে নিয়েছি। তারপর রয়েছে এই যে 0 ডিগ্রিকে কি বলা হয় সেটা দেখে নাও। 0 ডিগ্রি লঙ্গিটিউড। ওকে, ল্যাটিটিউড হলে কিন্তু আবার অক্ষরেখা চলে আসবে, তখন নিরক্ষরেখা, সমাক্ষরেখা ওইগুলি চলে আসবে। তো নামটা ভালোভাবে দেখবে। 0 ডিগ্রি লঙ্গিটিউড, এটার আর কি নামে পরিচিত?
প্রাইম মেরিডিয়ান, এটা কি বলা হয়? প্রাইম মেরিডিয়ান, বাংলাতে মূল মধ্যরেখা। তাছাড়া এটাকে জিএমটিও বলা হয়, গ্রিনউইচ মেরিডিয়ান টাইম বলা হয়। তাছাড়া ইন্টারন্যাশনাল টাইম লাইনও এটাকে বলা হয়, আর গ্রিনউইচ মেরিডিয়ানও বলা হয়। এই যে জিএমটি, গ্রিনউইচ মেরিডিয়ান টাইম। এখন গ্রিনউইচ মেরিডিয়ান টাইম এটার নাম কেন দেওয়া হয়েছে, তার কারণ হলো ইংল্যান্ডের মধ্যে একটা জায়গা রয়েছে, এটা কি লন্ডন, লন্ডনের মধ্যে একটা সিটি রয়েছে গ্রিনউইচ সিটি। তো এই গ্রিনউইচ সিটির মধ্যে একটা ল্যাব আছে, ল্যাবটার নাম হলো রয়্যাল অবজারভেটরি লন্ডন। এই ল্যাবের মধ্যে কি করা হয়েছে, যে সায়েন্টিস্টরা বসে ধরো মিটিং করেছিল বা এই নামগুলি ডিসাইড করেছিল, যেহেতু ওই জায়গাতে বসে করেছিল, তার ওই জায়গার নাম অনুসারে এটা নাম দিয়েছে গ্রিনউইচ মেরিডিয়ান টাইম। তো 0 ডিগ্রি কী নামে পরিচিত? প্রাইম মেরিডিয়ান, মূল মধ্যরেখা, জিএমটি অর্থাৎ গ্রিনউইচ মেরিডিয়ান টাইম, ইন্টারন্যাশনাল টাইম লাইন ওইটাকে বলা হয়। তো 0 ডিগ্রিকে বলা হয় ইন্টারন্যাশনাল টাইম লাইন, আর 180 ডিগ্রি লঙ্গিটিউডকে বলা হয় ডেট লাইন। কীভাবে বলে দিচ্ছি। তো ইন্টারন্যাশনাল টাইম লাইনটা কোনটা? 0 ডিগ্রি। আর ইন্টারন্যাশনাল ডেট লাইন কোনটা? ইন্টারন্যাশনাল ডেট লাইন হলো 180 ডিগ্রি। 180 ডিগ্রি লঙ্গিটিউড হলো ইন্টারন্যাশনাল ডেট লাইন। ওকে, কারণ এই যে পৃথিবীটা তো ড্র করলো, সামনে যে রেখাটা রয়েছে এটা 0 ডিগ্রি, তো এরকম করে 1 2 3 4 কত লাস্টের যে রেখাটা রয়েছে সেটা হলো 180। ওই যে 0 ডিগ্রি সেটা কি, সেটা হলো যে ইন্টারন্যাশনাল টাইম লাইন অর্থাৎ গ্রিন বা জিএমটিও বলা হয়। আর 180 ডিগ্রি লাইনটা হলো ডেট লাইন এটা। আর এই ডেট লাইনটা দেখো এইভাবে আসবে, ডেট লাইন একটু আঁকা বেঁকা করে আসবে, মানে এগুলো সোজা আসবে না। কেন সোজা আসবে না? ধরো এখন ডেট লাইনটা যদি এরকম সোজা হতো তাহলে কি হতো? এই যে ল্যান্ডের মাঝখান দিয়ে আসছে, কোনো একটা জায়গার মাঝখান দিয়ে ল্যান্ডের মাঝখান দিয়ে আসছে, ল্যান্ডের মাঝখান দিয়ে আসলে কি হতো? ধরো এটা হলো ওয়েস্ট, এটা হলো ইস্ট সাইড, ঠিক আছে? তাহলে এখানে ধরো কি হলো, এখানে ধরো 12টা বাজে, ঠিক আছে? এখানে 12টা বাজে, তো এখানে 12টা বাজে, তো এখানে আবার ধরো এখানে 12টা 4 12টা 5 এরকম। তাহলে কি হবে? ধরো এখানে বাজে 12টা, আর এখানে ধরো 11টা বাজে, এখানে 11টা বাজে, এখানে 12টা বাজে। তাহলে কি হবে? এইদিকে দেখবে ডেট একরকম, এইদিকে ধরো 4 তারিখ হয়ে গেলো, এদিকে 5 তারিখ হয়ে গেলো, তাহলে প্রবলেম হয়ে যাবে। এই প্রবলেমটা যাতে ফেস না করা হয় তার জন্যেই এই যে লাইনটা একটু আঁকাবাঁকা করে কল্পনা করা হয়েছে, আর জলের মাঝখান দিয়ে মানে প্যাসিফিক ওশানের মাঝখান দিয়ে এটা নেওয়া হয়েছে, যাতে কোনো ডেটের মধ্যে সমস্যা না হয়। ওকে, তো আশা করি বুঝতে পেরেছ। যদি বলা হয় ইন্টারন্যাশনাল টাইম লাইন হলে 0 ডিগ্রি, আর ডেট লাইন হলে 180 ডিগ্রি। তারপর রয়েছে দ্রাঘিমার বৈশিষ্ট্য। দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত, ওই যে উত্তর দক্ষিণে বিস্তৃত, যে উত্তর মেরু থেকে স্টার্ট হয় দক্ষিণ মেরু পর্যন্ত আসে। দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তর রেখা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্রাঘিমা রেখার আরেকটা নাম কি? দেশান্তর রেখা। প্রতিটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত, কিন্তু দ্রাঘিমা রেখাগুলি সব সমান। দ্রাঘিমা রেখাগুলি কি এক একটা এরকম অর্ধবৃত্ত, কিন্তু এই দ্রাঘিমা রেখাগুলি আবার সমান। দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দ্রাঘিমা রেখা আর অক্ষরেখার মধ্যে কনফিউজড হবে না। দ্রাঘিমা রেখাগুলি হলো অর্ধবৃত্ত, আর অক্ষরেখাগুলি হলো পূর্ণবৃত্ত। দ্রাঘিমা রেখাগুলি যে কি হয়, এগুলি কিন্তু সমান। দ্রাঘিমা রেখা সবগুলি সমান, কোনটা ছোট বড় নেই, সবগুলি সমান। এগুলি কিন্তু সমান্তরাল না। আর অক্ষরেখার মধ্যে সমান্তরাল কিন্তু সমান না, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, একটু ভালোভাবে মনে রাখবে। 5 নম্বর রয়েছে দ্রাঘিমা রেখার মান গণনা করা হয় মূল মধ্যরেখা থেকে। দ্রাঘিমা রেখার মান কোথা দিয়ে গণনা করা হয়? মূল মধ্যরেখা থেকে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে। একই দ্রাঘিমা রেখার সৌরতাপ একই রকম থাকে না, মানে একটা দ্রাঘিমা রেখার মধ্যে সৌরতাপটা একই রকম থাকে না। কেন থাকে না? দেখো, এটা হলো পৃথিবী, এখান থেকে ধরো সূর্যের আলোটা লাগছে, সূর্যের আলোটা যখন লাগবে এই দিক থেকে ডাইরেক্টলি লাগবে, এই দিকে গেলে একটু কোনাকুনিভাবে লাগবে। আর যে দ্রাঘিমা রেখাগুলি আছে এগুলি কি একদম উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত আছে, তাহলে মাঝখানে জায়গাতে গরম বেশি লাগবে, সূর্যের আলোটা বেশি পৌঁছাবে, সূর্যের তাপটা বেশি পৌঁছাবে। কিন্তু এই যে সাইডে এই দিকে কিন্তু সূর্যটা বেশি পৌঁছাবে না। তো একটা রেখার মধ্যে দেখবে মানে সৌরতাপটা সেম থাকে না, কোনো জায়গাতে বেশি কোনো জায়গায় কম থাকে। দ্রাঘিমা রেখার পরিবর্তন হলে স্থানীয় সময় পরিবর্তন হয়। যদি দ্রাঘিমা রেখাটা পরিবর্তন হয় তাহলে স্থানীয় সময়েরও পরিবর্তন হবে, অফকোর্স হবে। ধরো এটা হলো 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি। এখন আমি 1 ডিগ্রিতে চলে গেলাম, তো 1 ডিগ্রিতে গেলে কি হবে? টাইমটা ধরো ইস্টের দিকে যদি যাই টাইমটা বাড়বে, আর যদি আমি ওয়েস্টের দিকে যাই টাইমটা কমবে। তো দ্রাঘিমা রেখা পরিবর্তন হলে ওই জায়গার সময়টাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দ্রাঘিমা রেখাগুলি সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত, অর্থাৎ পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টন করে আছে। দ্রাঘিমা রেখাগুলি মানে সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দিকে পর্যন্ত বেষ্টন করে আছে। দুই মেরুতে সবকটি দ্রাঘিমা রেখায় মিলিত হয় বলে এগুলি পরস্পরের সঙ্গে সমান হয়। দ্রাঘিমা রেখাগুলি সর্বনিম্ন মান হলো 0 ডিগ্রি, আর সর্বোচ্চ মান 180 ডিগ্রি। সবচেয়ে কম মান কত? 0 ডিগ্রি, আর সর্বোচ্চ মান 180 ডিগ্রি। দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত, আর দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত মানে হাফ সার্কেল। দ্রাঘিমা রেখার রৈখিক দূরত্ব 111.3 কিলোমিটার, মানে বলতে পারো প্রায় 111 কিলোমিটার। তার যে দূরত্বটা মানে 1 ডিগ্রি যে দূরত্বটা। মোট দ্রাঘিমা রেখা 360টি, ইম্পর্টেন্ট। দ্রাঘিমা রেখাগুলি পরিধি সমান থাকে, তো দ্রাঘিমা রেখাগুলি সবগুলি পরিধি সমানই থাকে।
দ্রাঘিমা রেখার মাধ্যমে সময় নির্ণয় করা হয়, যে এটার মাধ্যমে আমরা কি করতে পারি, টাইম ফাইন্ড আউট করতে, যে কোনখানে কয়টা বাজে, তো আমরা সময় নির্ণয় করতে পারি কিসের মাধ্যমে, দ্রাঘিমা রেখার মাধ্যমে। তো সাধারণত দুইভাবে দ্রাঘিমা নির্ণয় করা যায়। তো দ্রাঘিমা রেখার মাধ্যমে আমরা সময় নির্ণয় করতে পারি জানলাম। তো এটা দুইভাবে করা যায়, সময়টা আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। একটা হলো সময়ের পার্থক্য অনুসারে। আবর্তনের সময় পৃথিবী 24 ঘন্টায় নিজের পরিধি 360 ডিগ্রি অতিক্রম করে, মানে যে আবর্তন যখন করে, মানে পৃথিবীটা যখন ঘুরে 24 ঘন্টার মধ্যে নিজের পরিধির মধ্যে 360 বার ঘুরে, 360 বার অতিক্রম করে। তাহলে 1 ঘন্টার মধ্যে কতটুকু হবে, 1 ঘন্টার মধ্যে অতিক্রম করবে 360 ডিগ্রি ডিভাইড বাই 24 ঘন্টা, তাহলে হবে কত, 15 ডিগ্রি, মানে 1 ঘন্টার মধ্যে 15 ডিগ্রি। 1 ঘন্টার মধ্যে 15 ডিগ্রি হলে এখানে কি হবে, 1 ডিগ্রিতে হবে কত, 4 মিনিট হবে। তো 1 ডিগ্রিতে 4 মিনিট, এই জায়গাটায় জাস্ট মনে রাখবে তোমরা, 1 ডিগ্রিতে 4 মিনিট। 1 ডিগ্রিতে 4 মিনিট হলে 15 ডিগ্রিতে কত হবে, 15 ইন্টু 4 মানে কত হবে, 15 ইন্টু 4 হলে কত হবে, 60 মিনিট, মানে 60 মিনিট মানে 1 ঘন্টা হবে। তো এইভাবে তোমরা ফাইন্ড আউট করবে, অর্থাৎ 1 ডিগ্রিতে 4 মিনিটে, এই জিনিসটা মাথায় রাখবে, 1 ডিগ্রিতে 4 মিনিট। তারপর 2 নম্বর, গ্রিনিচের সময়ের মাধ্যমে, গ্রিনিচের যে সময় রয়েছে সেই সময়ের মাধ্যমে আমরা করতে পারি। গ্রিনিচে মানে ওই যে 0 ডিগ্রি রয়েছে তার মধ্যে কয়টা বাজে তার অ্যাকর্ডিংও আমরা করতে পারি। তো আমরা জানি এই যে ধরো এখানে 0 ডিগ্রি রয়েছে, এদিকে ইস্ট রয়েছে, এদিকে ওয়েস্ট রয়েছে। ইস্টের দিকে যাবে মানে টাইমটা প্লাস হতে যাবে, 4 মিনিট 4 মিনিট করে বাড়তে থাকবে। ওয়েস্টের দিকে যাবে মানে টাইমটা মাইনাস হতে যাবে, 4 মিনিট 4 মিনিট করে টাইমটা কমতে থাকবে। তো ক্রোনোমিটার ঘড়ি গ্রিনিচের সময় সঠিক নির্দেশ করে, যে একটা ঘড়ি রয়েছে কি, ক্রোনোমিটার, নামটা মনে রাখবে। ক্রোনোমিটার ঘড়ির সাহায্যে গ্রিনিচের সময়টা সঠিকভাবে নির্দেশ করে। গ্রিনিচে যখন দুপুর 12টা তখন সেই স্থানে দুপুর 1টা। ওকে, তো দ্রাঘিমা রেখা হবে 15 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, 60 ডিভাইড বাই 4। গ্রিনিচের মধ্যে যদি 12টা বাজে, তো 15 ডিগ্রির মধ্যে, মানে 15 ডিগ্রি ইস্টের মধ্যে কয়টা বাজবে, তখন সেখানে দুপুর 1টা বাজবে, মানে 1 ঘন্টা এগিয়ে থাকবে। মানে কারণ 15 ডিগ্রি হলে 60 মিনিট, তো 60 মিনিট হলে 1 ঘন্টা। তো এখানে যদি 12টা বাজে, তো 15 ডিগ্রিতে কয়টা বাজবে, দুপুর 1টা বাজবে। তো এই একই দ্রাঘিমায় অবস্থিত যে কোনো স্থানের সময় একই থাকবে, যে একটা দ্রাঘিমার মধ্যে স্থানের যে সময়টা সেটা সেমই থাকবে। সুতরাং কোনো স্থানের সময় গ্রিনিচের সময় অপেক্ষা বেশি হলে সেই স্থানটি গ্রিনিচে পূর্ব দিকে, এবং সময় কম হলে বুঝতে হবে সেই স্থানটি গ্রিনিচে পশ্চিম দিকে। মানে সময়টা যদি গ্রিনিচের সময়, গ্রিনিচে যদি 12টা বাজে, এখন ধরো কোনো জায়গাতে 12টা 4 বাজলো, তাহলে বুঝতে লাগবে এটা হলো পূর্ব সাইডে রয়েছে। আর ধরো এখানে 11টা বাজে, 11টা 5 বাজে, যতটি বাজে মানে 12টার থেকে কম বাজে, তখন মনে করবে এটা পশ্চিম দিকে রয়েছে। অবস্থান নির্ণয়ে ক্রোনোমিটার ঘড়ি এবং সেক্সটেন্ট যন্ত্র। ক্রোনোমিটার একটি বিশেষ ধরনের ঘড়ি এবং এটি সাধারণত গ্রিনিচের সময় নির্দেশ করে। আর সেক্সটেন্ট যন্ত্রের সাহায্যে যে কোনো জায়গায় স্থানীয় অক্ষাংশ জানা যায়। এই দুইটা মনে রাখবে, ক্রোনোমিটার ঘড়ির সাহায্যে গ্রিনিচের সময় নির্ণয় করা হয়, আর সেক্সটেন্ট যন্ত্রের সাহায্যে কোনো জায়গায় স্থানীয় অক্ষাংশ নির্ণয় করা হয়। জিএমটি আইএসটি, জিএমটি হলো গ্রিনউইচ মেরিডিয়ান টাইম অর্থাৎ 0 ডিগ্রি, আর আইএসটি হলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আমরা যখন ইন্টারন্যাশনাল টাইম লিখি, ধরো ইন্টারন্যাশনাল টাইমটা লিখি, তখন কিন্তু আমরা জিএমটি দিয়ে লিখি। আর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যেটা আমাদের ইন্ডিয়ার যে স্ট্যান্ডার্ড টাইম, ধরো এখন কয়টা বাজে, তোমরা যেই টাইমে ক্লাসগুলো দেখছো এখন এই টাইমটা তোমরা লিখবে, তখন কিন্তু সেটা হবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, সেটা আমরা কীভাবে লিখি, আইএসটি। নাও মূল মধ্যরেখা, ওই যে 0 ডিগ্রিটা, মূল মধ্যরেখাটাকে, তার গুরুত্বটা কি, তার খুবই গুরুত্ব রয়েছে। উত্তরে সুমেরু বিন্দু এবং দক্ষিণে কুমেরু বিন্দু পর্যন্ত বিস্তৃত, এটা হবে অর্ধবৃত্তাকার দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে প্রসারিত কাল্পনিক রেখাগুলিকে সাধারণভাবে বলে মধ্যরেখা। ওই যে মূল মধ্যরেখা কোনটা, যে উত্তরে সুমেরু বিন্দু আর দক্ষিণে কুমেরু বিন্দুর যে একদম মানে কুমেরু বিন্দু আর সুমেরু বিন্দু থেকে, কুমেরু বিন্দু থেকে সুমেরু বিন্দু পর্যন্ত যে রেখাটা আছে, কাল্পনিক রেখাটা আছে, অর্ধবৃত্তাকার রেখাগুলি আছে, এগুলিকে মধ্যরেখা বলা হয়। তার মধ্যে সবচেয়ে মাঝখানে যেটা রয়েছে সেটা হলো মূল মধ্যরেখা, যেটা হলো 0 ডিগ্রি। মূল মধ্যরেখার গুরুত্ব। নিরক্ষরেখার মতো মূল মধ্যরেখারও পৃথিবীকে 2টি গোলার্ধে ভাগ করেছে। যে নিরক্ষরেখার মতো মূল মধ্যরেখাটাও পৃথিবীকে 2 গোলার্ধে ভাগ করেছে। ধরো পৃথিবী রয়েছে, এটা হলো কি 0 ডিগ্রি মূল মধ্যরেখা, তো এটা হলো কি পশ্চিম গোলার্ধ, এটা পূর্ব গোলার্ধ, তো 2টা গোলার্ধে ভাগ করেছে, পূর্ব গোলার্ধ, পশ্চিম গোলার্ধ। এই জন্য ভূপৃষ্ঠের যে কোনো স্থান কোন গোলার্ধে অবস্থিত এবং কতটা পূর্বে বা পশ্চিমে অবস্থিত তা মূল মধ্যরেখার সাহায্যেই জানা যায়। এছাড়া কাজের সুবিধার জন্য মূল মধ্যরেখা স্থানীয় সময়কে পৃথিবীর সব জায়গায় প্রমাণ সময় হিসেবে ধরা হয়। তাছাড়া কাজের সুবিধার জন্য পৃথিবীর প্রমাণ সময়, মানে পৃথিবীর প্রমাণ সময় যে একটা জিএমটি, মানে টাইমটা কি হবে, ইন্টারন্যাশনাল টাইমটা কি হবে, সেটার জন্য মূল মধ্যরেখাকেই ধরা হয়। মূল মধ্যরেখা থেকেই টাইমটা কাউন্ট করা হয়, ওইটাকে বলা হয় প্রমাণ সময়।
সো স্থানীয় সময় আকাশের মধ্যাহ্নে সূর্যের সর্বোচ্চ অবস্থান অনুসারে কোনো স্থানে যে সময় নির্ণয় করা হয় সেই সময়কে সেই স্থানের স্থানীয় সময় বলা হয়। মানে আকাশের মধ্যাহ্নে ধরো দুপুরবেলা আকাশে যে সূর্য কোন জায়গাতে আছে, সূর্যের আলোর অ্যাকর্ডিং কোনো জায়গায় ধরো টাইম নির্ণয় করা হয়, সেটাকে বলা হয় ওই স্থানের স্থানীয় সময়। যে আগেকার দিনে এইভাবে কিন্তু সময়টা নির্ণয় করা হতো। প্রমাণ সময়টা কি? স্থানীয় সময় সংক্রান্ত বিভিন্ন অসুবিধা দূর করার জন্য প্রত্যেক বড় বড় দেশের প্রায় মাঝামাঝি স্থানে অবস্থিত যে দ্রাঘিমা রেখা স্থানীয় সময় সংক্রান্ত বিভিন্ন অসুবিধা দূর করার জন্য প্রত্যেক বড় বড় দেশে প্রায় মাঝামাঝি স্থানে অবস্থিত যে দ্রাঘিমা রেখা থাকে, সেই দ্রাঘিমা রেখা সময় অনুসারে সেই দেশের রেল, ডাক, বেতার এবং প্রশাসনিক কাজ চালানো হয়। সেই সময়কে সেই দেশে প্রমাণ সময় বলা হয়। মানে স্থানীয় সময়ে এটা করতে অনেক সময় প্রবলেম হয়, এখন টাইম ছাড়া, এখন সবসময় তো সূর্য কোথায় আছে, মাথার উপরে আছে না কোথায় আছে, সেটা দেখে টাইম বাই করাটা পসিবল হয় না। সেই অসুবিধা যাতে না হয় তার জন্য প্রমাণ সময়টাকে ধরা হয়। আর এই প্রমাণ সময়টা প্রায় অনেক দেশ রয়েছে, বড় বড় দেশেই প্রায় একটা প্রমাণ সময় রাখা হয়, যেরকম আমাদের ইন্ডিয়াতেও রয়েছে, যেটা এলাহাবাদের মাঝখান দিয়ে গেছে, ওইটাকে কিন্তু আমাদের ভারতের প্রমাণ সময় বলা হয়। তো এরকম করে সব দেশের মধ্যে এরকম একটা প্রমাণ সময় থাকে, মানে প্রায় সব দেশেই থাকে না, প্রায় বড় বড় দেশের মধ্যে থাকে। কোনো দেশে একটাও আছে, কোনো দেশে নেই, আবার কোনো দেশে 5-6টাও আছে, এরকমও আছে। তো মাঝামাঝি মানে দেশের বড় বড় দেশের মাঝামাঝি একটা জায়গার মধ্যে একটা রেখা, কাল্পনিক রেখা অঙ্কন করা হয়। ওইখান থেকে ওই দেশের মধ্যে টাইমটা কত কিরকম হবে ক্যালকুলেট করা হয়, ওইটাকে বলা হয় ওই দেশের প্রমাণ সময়। আর ওই সময়ের অ্যাকর্ডিং কিন্তু ওই দেশে যে কাজকর্ম চলে, ধরো কোনো মানে কোনো একটা প্রশাসনিক কাজ, কোন সময় ধরো অফিস টাইম, টিভির টাইম, বিভিন্ন কাজ রয়েছে, রেলের টাইম, ফ্লাইটের টাইম, ওই টাইমের অ্যাকর্ডিংই চলে। তো এটাই হলো প্রমাণ সময়। তারপর রয়েছে ভারতীয় প্রমাণ সময়, যেরকম আগেও বলেছিলাম আমাদের ভারতীয় প্রমাণ সময় রয়েছে আইএসটি। ভারতীয় যুক্তরাষ্ট্রের মাঝামাঝি 82 ও 82.5 মানে সাড়ে 82 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত এলাহাবাদের কাছাকাছি স্থানীয় সময়কে বলা হয় ভারতীয় প্রমাণ সময়। এই যে পৃথিবীটা রয়েছে তার যে মাঝখানে এটা কি 0 ডিগ্রি রয়েছে, 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি মূল মধ্যরেখা, তার ইস্ট সাইডে এটা হলো ইস্ট, ওকে, এটা হলো পূর্ব দিকে, এটা হলো পশ্চিম দিকে। তো পূর্ব দিকে কিন্তু আমাদের ভারতবর্ষটা অবস্থিত, যে পূর্ব এই জায়গাতে আমাদের ভারতবর্ষটা অবস্থিত। তো পূর্ব দিকে যেহেতু অবস্থিত রয়েছে, তাহলে অবভিয়াসলি গ্রিনউইচ টাইম দেখে আমাদের ভারতীয় সময়টা অনেকটা এগিয়ে থাকবে। তো আমাদের ভারতবর্ষের মাঝখান দিয়ে একটা প্রমাণ সময়, কাল্পনিক একটা প্রমাণ সময় অঙ্কন করা হয়েছে, আর সেটা গেছে এলাহাবাদের মাঝখান দিয়ে। কোনখানে? এলাহাবাদে। তো যদি বলা হয় ভারতীয় প্রমাণ সময়টা কোন স্টেটের মধ্যে রয়েছে, কোন রাজ্যে, কোথায় রয়েছে, কোন জায়গায়? এলাহাবাদে রয়েছে। আর এটা যে রয়েছে এটা কত ডিগ্রিতে রয়েছে? এটা এই যে 82 ডিগ্রি, 82.5 ডিগ্রি পূর্বতে রয়েছে, 82.5 ডিগ্রি পূর্বতে রয়েছে। এটা হলো ভারতীয় প্রমাণ সময়। এখন ধরো 0 ডিগ্রিতে বাজে 12টা, 0 ডিগ্রিতে যদি 12টা বাজে তাহলে আমাদের ভারতবর্ষে কয়টা বাজবে? তো 0 ডিগ্রি 12টা যদি বাজে, আমাদের ভারতবর্ষ রয়েছে 82°30 ইস্টে রয়েছে, মানে কি হবে? প্লাস হবে। এখন আমাদের কি করতে লাগবে? আমাদেরকে এই যে 82.5 ডিগ্রির সাথে এক ডিগ্রি যেহেতু 4 মিনিট জানি, তো এটার সাথে আমরা 4 মিনিট কি করে দেবো? ইন্টু করবো, 4 মিনিট আমরা ইন্টু করবো, ওকে, 4 মিনিট ইন্টু করবো। ইন্টু করলে একটা টাইম ক্যালকুলেট হবে, সেই অ্যাকর্ডিং কিন্তু আমরা টাইমটা বার করতে পারবো যে কতটুকু টাইম এগিয়ে আছে। তো মনে রাখবে টাইম এগিয়ে আছে 5.5 ঘন্টা। কতটা? 5.5 ঘন্টা টাইম এগিয়ে রয়েছে। দ্রাঘিমায় অবস্থিত এলাহাবাদের কাছাকাছি স্থানীয় সময়কে বলা হয় ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময়। ভারতীয় প্রমাণ সময় গ্রিনউইচ সময় থেকে প্রায় 82.5 ডিগ্রি, এই যে 82.5 ডিগ্রিতে রয়েছে। তো এটার সাথে 4 মিনিট কি করবে? মাল্টিপ্লাই করলে একটা অ্যামাউন্ট আসবে। তো সেই অ্যাকর্ডিং আমরা বার করতে পারবো। তো ভূপৃষ্ঠের দিকে 5.5 ঘন্টা মিনিট এগিয়ে থাকে, মানে গ্রিনউইচ টাইম থেকে আমাদের ভারতবর্ষের টাইম 5.5 ঘন্টা এগিয়ে থাকে। তো আমরা দেখবে, তোমরা এয়ারপোর্টে গেলে জিনিসটা লক্ষ্য করবে, বিভিন্ন দেশে মানে এরকম, যেরকম ধরো জিএমটি বা আমাদের ইন্ডিয়ারটা যে আইএসটি, ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম, এরকম দেওয়া রয়েছে। তো ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম যদি ধরো 5:30 বাজে, তো 5:30 বাজে, তাহলে গ্রিনউইচ টাইমের মধ্যে কয়টা বাজবে? তো গ্রিনউইচ টাইমের মধ্যে কয়টা বাজে সেটা কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো। বা ধরো এখন ধরো 12টা বাজে, 12টা বাজে কোথায়? 12টা বাজে এর মধ্যে 0 ডিগ্রির মধ্যে, 0 ডিগ্রির মধ্যে 12টা বাজে। তাহলে আমরা কি করবো? ইন্ডিয়ার মধ্যে ধরো এখন আমরা বার করবো 66.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি ইস্টের মধ্যে কয়টা বাজে? 66.5 ডিগ্রি ইস্টের মধ্যে কয়টা বাজে? তাহলে কি করবো? 66 সাথে আমরা 4 মিনিট মাল্টিপ্লাই করে একটা অ্যামাউন্ট আসবে। তো ওইটা দেখে কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো যে ওই জায়গাতে কয়টা বাজে। কারণ পূর্ব দিকে হলে আমরা প্লাস করব, আর আমরা যখন পশ্চিম দিকে যাবে তখন মাইনাস করবো। আগে মাল্টিপ্লাই করবো, তারপর প্লাস মাইনাসের ব্যাপারটা আসবে। তো এটাই মনে রাখো, ভারতীয় প্রমাণ সময়টা হলো ডিগ্রি হলো 82.5 ডিগ্রি পূর্বতে রয়েছে। কোন জায়গাতে রয়েছে? এলাহাবাদের কাছাকাছি একটা জায়গায় রয়েছে। আর এটা গ্রিনউইচ টাইম থেকে কত সময় এগিয়ে রয়েছে আমাদের ভারতীয় প্রমাণ সময়? 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে রয়েছে। তো এটাই গেল ভারতীয় প্রমাণ সময়।
তারপর রয়েছে গ্রিনউইচ গড় সময় অর্থাৎ জিএমটি। গ্রিনউইচ মানমন্দিরে 0 ডিগ্রি সময়কে প্রমাণ সময় জিএমটি ধরে পৃথিবীর অন্য দেশের সময় নির্ধারণ করা হয়। মানে যে 0 ডিগ্রিটা রয়েছে সেটাই হলো জিএমটি, আর এটাকে ধরেই কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের সময়টা নির্ণয় করা হয়। এই প্রমাণ সময়কে গ্রিনউইচের গড় সময় বলা হয়। এই প্রমাণ সময়টা কি বলা হয়? গ্রিনউইচের গড় সময়। কোনো স্থান গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত হলে সেই স্থান গ্রিনিচের সময়ের চেয়ে এগিয়ে থাকে। যদি গ্রিনিচের পূর্ব দিকে থাকে সময়টা এগিয়ে থাকে, মানে সময়টা প্লাস হয়, বেশি থাকে। আর যদি পশ্চিমে অবস্থিত হয় তাহলে সে গ্রিনিচের সময় থেকে কম থাকবে, যেটা আমি আগেও বলেছি। আন্তর্জাতিক তারিখ রেখা অর্থাৎ আইডিএল, ইন্টারন্যাশনাল ডেট লাইন হলো 180 ডিগ্রি। টাইম লাইন হলে, আমি বারবার বলছি যাতে একদম কনফিউজড হবে না, যদি বলা হয় টাইম লাইন সেটা হবে 0 ডিগ্রি, আর যদি বলা হয় ডেট লাইন তাহলে হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে মোটামুটি অনুসরণ করে প্রশান্ত মহাসাগরে জলভাগের উপর দিয়ে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কাল্পনিক রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। আর এটা কি জলের মধ্যে দিয়ে গেছে, এটা সোজা যায়নি, এটা একটু আঁকাবাঁকা হয়ে গেছে। কেন আঁকাবাঁকা হয়ে গেছে? যাতে ল্যান্ডের মধ্যে না পড়ে। ল্যান্ডের মধ্যে পড়লে একটা ডেটের একটা সমস্যা হয়ে যেত, ধরো একদিকে 4 তারিখ, একদিকে 5 তারিখ, একদিকে 6 তারিখ, একদিকে 7 তারিখ, এরকম উল্টাপাল্টা ডেট হয়ে যেত, একদিন আগে পিছিয়ে হয়ে যেত টাইমের অ্যাকর্ডিং। তো এই প্রবলেমটা যাতে না হয় সেই কারণে কিন্তু জলের মধ্যে দিয়ে গেছে। আর কোন মহাসাগরের মধ্য দিয়ে গেছে? প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে গেছে এই আন্তর্জাতিক তারিখ রেখাটা। আন্তর্জাতিক তারিখ রেখা হলে 180 ডিগ্রি, আর টাইম লাইন হলে সেটা হবে 0 ডিগ্রি। তারপর রয়েছে লাস্ট ওয়ান, প্রতিপাত স্থান। নাও হোয়াট ইজ প্রতিপাত স্থান? ভূপৃষ্ঠে অবস্থিত কোনো বিন্দু বা স্থানের বিপরীত দিকে ভূপৃষ্ঠকে যেই স্থানে পৃথিবীর কোনো কল্পিত ভূকেন্দ্রে ভেদ করে স্পর্শ করে সেই স্থানকে প্রথম স্থানটি প্রতিপাত স্থান বলে। বেসিক্যালি ধরো এটা হলো পৃথিবী, ওকে, এটা পৃথিবী, এইটা হলো পশ্চিম, এটা হলো পূর্ব। এখন এই জায়গার একজন অপোজিট জায়গা কোনটা হবে? এটা হবে। তো একটা আরেকটা জায়গায় যে অপোজিট যে জায়গাটা রয়েছে ওইটাকে বলা হয় ওই জায়গায় প্রতিপাত স্থান। ধরো এখানে হলো, ধরো আমি এইভাবে একটা লাইন টানলাম, ওকে, বা ধরো এইভাবে একটা লাইন টানলাম, তো এটা ধরো আমি বললাম এটা হলো ধরো 66.5 ডিগ্রি। তো 66.5 ডিগ্রি রয়েছে, 66 ডিগ্রি নর্থ রয়েছে, এটা হলো 66 ডিগ্রি ধরো উত্তর রয়েছে। তো বা এটা ধরো আমি বললাম 90 ডিগ্রি নর্থ রয়েছে, 90 ডিগ্রি সাউথ রয়েছে। তো 90 ডিগ্রি নর্থের উল্টা জায়গাটা কত? 90 ডিগ্রি সাউথ, বা 90 ডিগ্রি সাউথের উল্টা জায়গাটা কত রয়েছে? 90 ডিগ্রি নর্থ রয়েছে। ওইটাই হলো একটা আরেকটা জায়গায় প্রতিপাত স্থান। 90 ডিগ্রি নর্থের প্রতিপাত স্থান কোনটা? 90 ডিগ্রি সাউথ, মানে অপোজিট যেটা রয়েছে সেটাই। এখন তার বৈশিষ্ট্যটাও আমরা দেখে নিই একবারে। কোনো স্থান ও তার প্রতিপাত স্থানের অক্ষাংশের মান সমান, কিন্তু একটি অপরটি বিপরীত গোলার্ধে। মানে অক্ষাংশের মানটা তো সেম কিন্তু বিপরীত গোলার্ধে রয়েছে। কলকাতা অক্ষাংশ 22.5 ডিগ্রি উত্তর, সুতরাং প্রতিপাত স্থানে অক্ষাংশ হবে 22.5 ডিগ্রি দক্ষিণ। মানে দুইটা দুই গোলার্ধে হবে। ধরো যেরকম কর্কটক্রান্তি রেখা রয়েছিল কত? 23.5 ডিগ্রি নর্থে রয়েছে, আর মকরক্রান্তি রেখা ছিল 23.5 ডিগ্রি সাউথে রয়েছিল। তো দুইটা দুই গোলার্ধে রয়েছে, একটা হলো নর্থ, একটা হলো উত্তর গোলার্ধে, একটা হলো দক্ষিণ গোলার্ধে। তো উত্তর গোলার্ধের উল্টা জায়গাটা মানে প্রতিপাত স্থানটা হলো দক্ষিণ গোলার্ধের এই জায়গাটা। তো আমরা প্রতিপাত স্থান বলতে পারি দুই গোলার্ধে অক্ষাংশ সেম থাকবে, অক্ষাংশ কোনো ডিফারেন্স হবে না, অক্ষাংশ সেমই থাকবে, শুধু দুই গোলার্ধে হবে। উত্তর হলে দক্ষিণ হবে, দক্ষিণ হলে উত্তর হবে, পূর্ব হলে পশ্চিম হবে, পশ্চিম হলে পূর্ব হবে। ওইটাই হলো প্রতিপাত স্থান, ওইটাই হলো প্রতিপাত স্থানের বৈশিষ্ট্য। কোনো বিশেষ দ্রাঘিমা রেখার অবস্থিত স্থানের প্রতিপাত স্থান সেই স্থানের বিপরীত দ্রাঘিমা রেখায় অবস্থিত হওয়ার ফলে তাদের মধ্যে দ্রাঘিমার পার্থক্য 180 ডিগ্রি। তো এটাই হলো প্রতিপাত স্থান। আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। কোনো স্থান ও তার প্রতিপাত স্থানের সময়ের পার্থক্য হলো 12 ঘন্টা। কোনো স্থান ও তার প্রতিপাত স্থানের মধ্যে দিন রাত্রি ও ঋতুচক্রের মধ্যে পরস্পর বিপরীত অবস্থা দেখা যায়। তো এটাই গেল প্রতিপাত স্থান বা তার বৈশিষ্ট্য। তো আমরা এখন পর্যন্ত কি দেখলাম? প্রথমে আমরা ল্যাটিটিউড দেখেছি, গ্লোব দেখেছি, ল্যাটিটিউড দেখেছি, তারপর আমরা লঙ্গিটিউড দেখলাম। লঙ্গিটিউডের মধ্যে আমরা যে স্থানীয় সময়, প্রমাণ সময়, বিভিন্ন জিনিস আমরা দেখে নিয়েছি। ওকে, তো আশা করি তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছো। এই যে দ্রাঘিমা রেখা কি দেখলাম, বা দ্রাঘিমাংশ কি, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি, 0 ডিগ্রি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার বিভিন্ন বৈশিষ্ট্য, এগুলি আমরা দেখে নিয়েছি। তারপর যে দুইভাবে সময় নির্ণয় করা যায় সময়ের পার্থক্য অনুসারে, তারপর গ্রিনউইচ সময়ের মাধ্যমে, এগুলি আমরা দেখে নিলাম। নেক্সট আমরা দেখলাম মূল মধ্যরেখা কি, তার গুরুত্বটা কি, স্থানীয় সময়, প্রমাণ সময়, ভারতীয় প্রমাণ সময়, গ্রিনউইচ গড় সময়, আন্তর্জাতিক তারিখ রেখা, প্রতিপাত স্থান ও তার বৈশিষ্ট্য, তো এগুলো আমরা দেখে নিয়েছি। তো আশা করি তোমরা গ্লোব কি, তারপর যে ল্যাটিটিউড কি, লঙ্গিটিউড কি, সেগুলি ভালোভাবে বুঝতে পেরেছো। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখন আমরা কোশ্চেন আনসারগুলো প্র্যাকটিস করে নিই। ওকে, সো ফার্স্ট ওয়ান রয়েছে, পরস্পর দুটি প্রতিপাত স্থানে দ্রাঘিমার ব্যবধান
180 ডিগ্রি। যে পরস্পর দুইটি প্রতিবাদ স্থানে দ্রাঘিমার যে ব্যবধানটা রয়েছে সেটা হলো 180 ডিগ্রি। কলকাতা ও আগরতলার মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য 12 মিনিট। যে কলকাতার আগরতলার মধ্যে তাদের স্থানীয় সময়ের যে পার্থক্যটা সেটা হলো 12 মিনিট। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা হলো মূল মধ্যরেখা। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে বলা হয় মূল মধ্যরেখা বা ইংলিশে বলা হয় প্রাইম মেরিডিয়ান। তাছাড়া কি বলা হয় জিএমটি, গ্রিনউইচ মেরিডিয়ান টাইমও বলা হয়। তারপর বলা হয় ইন্টারন্যাশনাল টাইমলাইনও কিন্তু এটাকে বলা হয়, ইন্টারন্যাশনাল টাইমলাইনও বলা হয়। নেক্সট রয়েছে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হয়। যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্যটা হলো 4 মিনিট। উত্তর গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা হয় কিসের মাধ্যমে? ধ্রুবতারার মাধ্যমে। উত্তর গোলার্ধে যে ধ্রুবতারার মাধ্যমে, তারপর খুঁটির মাধ্যমে, সূর্যের উন্নত কোণের মাধ্যমে, এগুলির মাধ্যমে কিন্তু অক্ষাংশ নির্ণয় করা হয়। তো উত্তর গোলার্ধে আর দক্ষিণ গোলার্ধে যে কিছু যন্ত্রের মাধ্যমে বা কিছু জিনিসের মাধ্যমে অক্ষাংশ নির্ণয় করা হয় সেগুলি কি, সেটা কিন্তু আমরা প্রিভিয়াস স্লাইডে দেখে নিয়েছি। মোট দ্রাঘিমা রেখার সংখ্যা হলো 360টি। মোট দ্রাঘিমা রেখা কয়টা রয়েছে? 360টি। আর এই যে 360টা দ্রাঘিমা রেখা রয়েছে সবগুলি হলো অর্ধবৃত্ত, যেটা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। বৃত্তের কৌণিক মাপ হলো, বৃত্তের কৌণিক মাপটা কত? 360। বৃত্তের যে কৌণিক মাপ সেটা হলো 360। যে স্থানে স্থানীয় সময়কে ভারতে প্রমাণ সময় ধরা হয় সেটা হলো এলাহাবাদ। 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে বলা হয় কি বলা হয়? 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অক্ষাংশটাকে উচ্চ অক্ষাংশ বলা হয়, উচ্চ অক্ষাংশ বলা হয়। মানে এই যে পৃথিবীটা রয়েছে তার যে এই জায়গাটা, এই যে 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বা এই যে এই জায়গাটা রয়েছে উত্তর দিকে হলো উত্তর দিকে, দক্ষিণ দিকে হলো দক্ষিণ দিকে, এই জায়গাটাকে বলা হয় উচ্চ অক্ষাংশ। কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা। আন্তর্জাতিক তারিখ রেখা যে দ্রাঘিমাকে অনুসরণ করা হয় সেটা হলো 180 ডিগ্রি। তারিখ রেখা হলো 180 ডিগ্রি। আর যদি বলা হয় যে টাইমলাইন তখন হবে 0 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে বলা হয় নিম্ন অক্ষাংশ। 0 ডিগ্রি থেকে এই যে 0 ডিগ্রি থেকে এই যে 30 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখা পর্যন্ত জায়গাটাকে বলা হয় নিম্ন অক্ষাংশ। গ্রিনিচ ও ভারতে প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। মূল মধ্যরেখার মান হলো 0 ডিগ্রি। অক্ষরেখার আরেক নাম সমাক্ষরেখা। নিরক্ষরেখা 1 ডিগ্রি দ্রাঘিমার রৈখিক ব্যবধান 111.3 কিলোমিটার, মানে প্রায় 111 কিলোমিটার বলতে পারো। দ্রাঘিমা রেখাগুলি প্রতিটি অর্ধবৃত্ত। কর্কটক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি উত্তর। পূর্ব পশ্চিমে বিস্তৃত যে বৃত্তাকার রেখাটি পৃথিবীকে দুটি সমান গোলার্ধে ভাগ করেছে তার নাম নিরক্ষরেখা। 1 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানের সময়ের পার্থক্য হলো কত? যে এই যে দ্রাঘিমার সময়ের পার্থক্য, এটা ডিগ্রি হবে আর এটা সেকেন্ড হবে না, এটা হবে মিনিট। ওকে, নেক্সট রয়েছে কোন স্থান তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা। 360 ডিগ্রি আবর্তিত হতে পৃথিবীর সময় লাগে কত? 360 ডিগ্রি আবর্তিত পৃথিবীর সময় লাগে 1440 মিনিট। আন্তর্জাতিক তারিখ রেখা যে মহাসাগরের উপর বিস্তৃত হয়েছে সেটি হলো প্রশান্ত মহাসাগর। ভারতের পূর্ব প্রান্তীয় দ্রাঘিমা যে 97.25 পূর্ব। এগুলি ভালোভাবে মুখস্থ করবে। ভারতের পশ্চিম প্রান্তীয় দ্রাঘিমা এই যে 68.07 পূর্ব। ভারতের প্রমাণ দ্রাঘিমা একটি। ভারতের প্রমাণ দ্রাঘিমা কয়টি রয়েছে? একটি রয়েছে। কোথায় রয়েছে? এলাহাবাদে। একাধিক প্রমাণ দ্রাঘিমা রয়েছে এমন দুইটি দেশ, আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া। মানে আমেরিকা যুক্তরাষ্ট্র দ্রাঘিমার মধ্যে প্রমাণ রেখা একটা না, একটা থেকে বেশি রয়েছে, কিন্তু ভারতের মধ্যে একটাই রয়েছে, সেটা হলো এলাহাবাদে। নেক্সট রয়েছে নিরক্ষরেখার কৌণিক মান। নিরক্ষরেখার কৌণিক মান হলো 0 ডিগ্রি। সমুদ্রের নাবিকরা যে যন্ত্রের মাধ্যমে অক্ষাংশ নির্ণয় করে সেটি হলো সেক্সটেন যন্ত্র। টোঙ্গা ও চেথাম দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক তারিখ রেখা সর্বাধিক বেগেছে 11 ডিগ্রি। কত? 11 ডিগ্রি। 160-এ রয়েছে পৃথিবীর ভিতরে কেন্দ্রকে ছেদ করে উত্তর দক্ষিণ বরাবর যে রেখাটি কল্পনা করা হয় তাকে বলা হয় অক্ষ বা মূল রেখা। ভূগোলকের উপর পূর্ব পশ্চিমে যে রেখাগুলি পৃথিবীকে ঘিরে আছে সেগুলি কি নির্দেশ করে? পূর্ণবৃত্ত। কোন রেখাটি পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুটি সমান গোলার্ধে বিভক্ত করেছে? নিরক্ষরেখা। উত্তর এবং দক্ষিণ মেরুতে অক্ষরেখার মান কত ডিগ্রি? উত্তর এবং দক্ষিণ মেরুতে অক্ষরেখার মান, এই যে অক্ষরেখা বলেছে তো 90 ডিগ্রি। পৃথিবীর দুই মেরু থেকে সমান দূরত্বে পূর্ব পশ্চিমে পূর্ণবৃত্তের মতো পৃথিবীকে বেষ্টন করে যে রেখা কল্পনা করে তাকে বলা হয় নিরক্ষরেখা। সর্বোচ্চ অক্ষাংশের মান 90 ডিগ্রি। নিরক্ষরেখা ধ্রুবতারা উন্নতি কত? 0 ডিগ্রি। সুমেরু বিন্দুতে ধ্রুবতারা উন্নতি কত? 30 ডিগ্রি। আর নিম্ন অক্ষাংশে বিস্তৃত কতটুকু? নিম্ন অক্ষাংশ বিস্তৃত মানে 0 থেকে প্রায় 30 ডিগ্রি পর্যন্ত নিম্ন অক্ষাংশ। নিম্ন অক্ষাংশ যেটা কি হবে? উষ্ণমণ্ডল। সেক্সটেন যন্ত্রের সাহায্যে কোনটি পরিমাপ করা হয়? অক্ষাংশ পরিমাপ করা হয়। ভূপৃষ্ঠে দুই মেরুকে সংযুক্ত করে উত্তর দক্ষিণে যে সকল রেখা কল্পনা করা হয়েছে সেগুলিকে কি বলে? সমাক্ষরেখা।
মূল দ্রাঘিমা রেখা কোন স্থানের উপর দিয়ে গিয়েছে? গ্রিনিচ। মূল দ্রাঘিমা রেখা গ্রিনিচের স্থানের উপর দিয়ে গিয়েছে। মূল দ্রাঘিমা থেকে পূর্ব বা পশ্চিমে কোন স্থানে কৌণিক দূরত্বকে কি বলে? অক্ষাংশ। গ্রিনিচের সময় থেকে ঢাকার সময় 6 ঘন্টা বেশি হলে গ্রিনিচ থেকে ঢাকা কোন দিকে রয়েছে? মানে গ্রিনিচ থেকে ঢাকার সময় যদি, যে ঢাকা রয়েছে বাংলাদেশে, যে ঢাকা রয়েছে, ঢাকার সময় 6 ঘন্টা বেশি থাকে, তাহলে সেটা কোন দিকে রয়েছে? পূর্ব দিকে না পশ্চিম দিকে? তো গ্রিনিচ থেকে বেশি মানে অফকোর্স পূর্ব দিকে রয়েছে। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত? 4 মিনিট। আন্তর্জাতিক তারিখ রেখাটি কোনটির উপর কল্পনা করা হয়? প্রশান্ত মহাসাগর। সূর্যরশ্মি যখন কোনো স্থানের উপর লম্বভাবে অবস্থান করে তখন ওই সময়কে বলে মধ্যাহ্ন। মধ্যাহ্ন শব্দটি উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? লাতিন শব্দ থেকে। AM এর সময় বিস্তার কত? 12 ঘন্টা। পৃথিবী আনে গতির ফলে পৃথিবী কোন দিকে ঘুরছে? পশ্চিম থেকে পূর্ব দিকে। নিরক্ষরেখা প্রতি ঘন্টায় আনে গতির বেগ হলো যে 1610 কিলোমিটার। আনিক গতি বলতে কি বোঝায়? দিন রাত্রি সংগঠন। আনিক বলতে দিন রাত্রি সংগঠন। আনিক গতির বেগ কোথায় নেই বললেই চলে? মেরু অঞ্চলে নেই বললেই চলে। আনিক গতির বেগটা মেরু অঞ্চলে নেই বললেই চলে। পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশের মাঝামাঝি বৃত্তাকার সীমা রেখাকে কি বলে? ছায়াবৃত্ত। কি বলা হয়? ছায়াবৃত্ত। আনিক গতির জন্য সমুদ্র স্রোত বা বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে কোন দিকে বেঁকে চলে? ডান দিকে বেঁকে চলে। সূর্যের চারদিকে ঘুরে আসতে সূক্ষ্ম হিসাবে পৃথিবীর কত সময় লাগে? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত দিনে অধিবর্ষ হয়? 365.5 দিন। পৃথিবীর বার্ষিক গতির প্রধান ফল কয়টি? 2টি। পৃথিবীর অক্ষরেখা সর্বদা পৃথিবীর কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে? 66.5 ডিগ্রি। কোন তারিখে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় এবং রাত্রি সবচেয়ে ছোট হয়? 21শে জুন। 21শে জুন উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় হয় এবং রাত্রিটা ছোট হয়। কখন দক্ষিণ গোলার্ধে 6 মাস অবিরত দিন এবং উত্তর মেরুতে 6 মাস অবিরত রাত্রি থাকে? 23 সেপ্টেম্বর থেকে 21শে মার্চ। 23 সেপ্টেম্বর থেকে 21শে মার্চ। এই কোশ্চেন আনসারগুলি খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করবে। সবচেয়ে বড় দিনের সময়ের পরিমাণ কত ঘন্টা? 14 ঘন্টা। প্রধান ঋতু কয়টি? 4টি। কোন তারিখে সূর্য কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়? 21শে জুন। কোন তারিখে সূর্য মকরক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়? 22শে ডিসেম্বর। ওকে, সো নেক্সট রয়েছে 195। 23 সেপ্টেম্বর তারিখে সূর্যের কিরণ কোন রেখার উপর লম্বভাবে পড়ে? মকরক্রান্তির রেখার উপর। 23 সেপ্টেম্বর মকরক্রান্তির রেখার উপর সূর্যের কিরণটা একদম লম্বভাবে পড়ে। কোন তারিখে সূর্যের কিরণ নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে? 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। 21 মার্চ ও 23 সেপ্টেম্বর সূর্যের কিরণ নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে ক্লাসের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। প্রথমে আমরা কনসেপ্ট, তারপর আমরা কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নিয়েছি। তো আশা করি তোমাদের এগুলি কাজে আসবে। তো তোমরা ক্লাসটা দরকার হলে 2 থেকে 3 বার দেখো, তাহলে আশা করি আর কোনো ডাউট তোমাদের থাকবে না। তাছাড়া তোমাদের টেট রিলেটেড কোনো কনফিউশন থাকলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু প্রয়োজন হলে সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, মক টেস্টের নোটস, মক টেস্ট, ক্লাসের যেটারই প্রয়োজন, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। আর সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।